যাচাই ক্লাসের শেষ ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা একটা খুবই ক্রিস্পি এবং চমৎকার একটা চ্যাপ্টার পড়বো আজকে, কাজ, শক্তি এবং ক্ষমতা। আমাদের চ্যাপ্টারটা শেষ করতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 25 মিনিট লাগতে পারে। এই চ্যাপ্টার থেকে গত 20 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট 55 বার প্রশ্ন আসছে। তো চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছরই আসলে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে। এবছরও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে এবং একটা ম্যাথ এসছে এই চ্যাপ্টার থেকে। তো আমরা এই চ্যাপ্টারের থিওরি পড়ার পাশাপাশি অনুশীলনের যেই অবজেক্টিভগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলোও আমরা টপিকের সাথে সাথে পড়ে ফেলবো এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে এর আগের বছরগুলোতে কী কী ম্যাথ আসছে সেগুলো আমরা টপিকের সাথে সাথে দেখব। তো চলো কথা না বাড়িয়ে আজকের চ্যাপ্টার শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রথম যেই কাজটা লাগবে সেটা হচ্ছে কাজের সংজ্ঞা, কাজের একক, কাজের মাত্রা, এগুলা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে। দেখো, আমরা রিয়েল লাইফে যেইগুলাকে আমরা কাজ বুঝি, যে বই পড়া একটা কাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে বই না পড়ে অন্য কোনো কিছু করা হচ্ছে অকাজ আমাদের বাবা মায়ের ভাষায়। ফিজিক্সের ভাষায় কিন্তু কাজ এর সংজ্ঞা কিন্তু একটু ডিফারেন্ট। কাজ তখনই হবে যখন তুমি কোনো কিছুর ওপর বল প্রয়োগ করবা এবং বস্তুটা সরণ হবে, তখনই আমরা সেটাকে কাজ বলবো। তুমি যদি কোনো জায়গাতে বল প্রয়োগ করো কিন্তু বস্তুর কোনো সরণ না হয়, তাহলে সেখানে কোনো কাজ হবে না। কাজ হচ্ছে বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং যে সরণটা হবে সেই সরণের গুণফলের সমান। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের সংজ্ঞা। তার মানে ধরো, আমি যদি এই স্মার্ট বোর্ডটাকে আমি এইভাবে চেপে বল প্রয়োগ করি, স্মার্ট বোর্ডটা যদি পিছনের দিকে না যায়, স্মার্ট বোর্ডের যদি কোনো সরণ না হয়, তাহলে আমরা বলবো কোনো কাজ এখানে হয় নাই। তাহলে কাজের যে সংজ্ঞাটা আমাদের বইতে দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি কাজের ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা দেখতে হবে এই রকম: W = F ডট এস। এখানে এফ হচ্ছে আমি যেই বলটা দিব, আর এস হচ্ছে যেই সরণটা আমার হবে। তোমাদের যখন ভেক্টর চ্যাপ্টার পড়ানো হবে, তোমরা দেখবা এই ডট গুণফল যেটা, এটাকে আমরা বলি হচ্ছে স্কেলার গুণফল। মানে ডট গুণফলের যে প্রোডাক্টটা আসে সেটা একটা স্কেলার প্রোডাক্ট হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কাজ যেহেতু একটা ডট গুণফলের প্রোডাক্ট, তাহলে কাজ একটা স্কেলার রাশি, কাজের কোনো দিক নাই। কেমন? কাজের কোনো দিক নাই, কাজ একটা স্কেলার রাশি। এবং তুমি দেখো এফ ডট এস, আমরা এ ডট বি, এটার ফর্মুলা ভেক্টর চ্যাপ্টারে আমরা শিখব। এটার ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি W হচ্ছে এফ এস কস থিটা। এটা হচ্ছে আমার কাজের ফাইনাল ইকুয়েশন, এফ এস কস থিটা। এখানে এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি কোনো একটা বস্তুর ওপর ধরো, মনে করো আমরা একটা বস্তু আছে, এইটা একটা বস্তু, আমরা এটাকে এই বরাবর, আমি বস্তুটাকে বল দিলাম, এই বস্তুটাকে কেমন এই বরাবর বল দিলাম, এফ বল দিলাম। তো বল দেওয়ার পর বস্তুটা এই বরাবরই তার এস পরিমাণ সরণ হইল। খেয়াল করো, এখানে বলটাও যেদিকে, সরণটাও সেই দিকে। তার মানে এখানে বল এবং সরণের মধ্যবর্তী যে থেটাটা, এই থেটাটা কিন্তু 0, তাই না? বল যেদিকে দিছি সরণও ওই দিকেই গেছে, তাহলে আমরা বলবো এখানে থেটাটা 0 ডিগ্রি। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে যদি এই অ্যাঙ্গেলটা বসাই, W = F S cos θ এর মধ্যে যদি এই 0 ডিগ্রিটা বসাই, তোমরা জানো cos 0 এর মান হচ্ছে 1, তখন আমরা বলতে পারবো W = হচ্ছে Fs। এটা হচ্ছে আমাদের কাজের একটা ইউনিভার্সাল ফর্মুলা, W = Fs। এই ফর্মুলা থেকে তুমি কাজের একক, কাজের মাত্রা, এগুলো বের করতে পারবা। দেখো, F মানে হচ্ছে আমরা বলি বল, তাহলে বলের একক কি? নিউটন। F মানে হচ্ছে সরণ, সরণের একক কি? মিটার। তাহলে কাজের একক কি হবে? নিউটন ইন্টু মিটার, তাই না? এটাকে কিন্তু আমরা চাইলে একটু ভেঙেও লিখতে পারি, নিউটন মিটারকে আমরা চাইলে ভেঙে লিখতে পারি। আমরা বলতে পারি যে নিউটনকে লেখা যাবে, আমরা জানি তোমার F = ma, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি, তাই না? এম হচ্ছে কি? ভর, যার একক হচ্ছে কেজি, আর এ হচ্ছে কি? ত্বরণ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি নিউটনকে আমরা লিখতে পারবো কেজি ms ইনভার্স 2। এই এককটা যদি আমরা এখানে বসাই দেই, নিউটন মিটারে যদি বসাই দিই, তাহলে এটা ফাইনাল একক দাঁড়াবে কেজি ms ইনভার্স 2 ইনটু m। তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে কেজি m স্কোয়ার s ইনভার্স 2। এটাও কিন্তু কাজের একটা একক, ঠিক আছে?
একটু যান্ত্রিক গোলযোগ হয়, আমাদের ক্লাসে একটু বিঘ্ন ঘটছিল। তোমরা যারা এখন ক্লাস করছো একটু আমাকে টেক্সট করে জানাবে যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমার কথা অডিবল কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে টেক্সট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম রাফিদ, ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, তাসনিম ইবনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ। শাওন ভাই ওয়ালাইকুম আসসালাম, নিশাত তাসনিম, সাইফুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা কি ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে। তো যেটা বলছিলাম, কাজের এই যে এককটা দেখতে পাচ্ছ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এইখান থেকে কিন্তু আমরা চাইলে কাজের মাত্রা বের করতে পারি। তুমি দেখো কেজি এটার মাত্রা কিন্তু হচ্ছে এম, তাই না? মিটার এটার মাত্রা হচ্ছে এল, তাহলে মিটার স্কোয়ার এটার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। আর এস ইনভার্স 2 সেকেন্ডের মাত্রা হচ্ছে টি, তার মানে এস ইনভার্স 2 এর মাত্রা হচ্ছে টি ইনভার্স 2, যেটা হচ্ছে কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো আমরা কিন্তু কাজের মাত্রাটাও বের করে ফেললাম। দেখো এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। কাজের একক আমরা বের করে ফেললাম নিউটন মিটার, এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিন্তু একটা অঙ্কও আসছে। অঙ্কটা আমি একটু বলি, সেটা হচ্ছে তোমার নুসরাত জাহান বলছে সাউন্ড রিপিট হচ্ছে, নুসরাত জাহান বলছে সাউন্ড রিপিট হচ্ছে। আমরা একটু চেক করে দেখি সাউন্ড কি রিপিট হচ্ছে কিনা। নুসরাত আমরা একটু 10 সেকেন্ড সময় নিচ্ছি সাউন্ডটা ঠিক করার জন্য। আমরা আবার ফিরে আসলাম। সিফাত এবং নুসরাত আমাকে একটু এখন জানাও যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এখন ক্লিয়ারলি, বা অন্য যারা লাইভে আছো আমাকে একটু টেক্সট করে জানাও বা কমেন্ট করে জানাও। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড কি এখন ঠিক আছে কিনা, স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা একটু জানাবে। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। আমার সাউন্ড কি অডিবল, আমি কি শুনতে পাচ্ছ আমাকে তোমরা? আচ্ছা সাউন্ড কি এখনো রিপিট হচ্ছে কি? এখন সাউন্ড ক্লিয়ার আসছে। সিফাত থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু ক্লিয়ার আসতেছে আমরা শুরু করি। আবার আমি বলছিলাম যে এখান থেকে একটা ম্যাথ আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। ম্যাথটা কি? ম্যাথটা দেখার জন্য দেখো কাজের অভিকর্ষী একক, দেখো এখানে লেখা আছে কেজি মিটার। অভিকর্ষী এককটা আবার কি? আবার কেজি মিটার দেখলে তো মনে হয় কেজি মিটার দিয়ে তো আসলে কাজের একক হচ্ছে না। কাজের একক তো হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। কেজি মিটার এখানে কেন, এটার ব্যাপারটা একটু বলি, একটু খেয়াল করবা তোমরা সবাই। কাজের অভিকর্ষী এককটা আসলে এরকম কেন, এটা না বুঝলে ম্যাথটা বুঝবে না। দেখো আমরা এটাকে আমরা পড়ছি না, দেখো তো ওজনের আমরা পড়ছি না, ওজনের সমীকরণ W=mg, তাই না? তো কোনো একটা বস্তুকে আমি যদি h পরিমাণ উচ্চতায় তুলি তাহলে তার মধ্যে একটা বিভব শক্তি জমা হবে না? এই বিভব শক্তিটাই তো তার উপর কৃত কাজ, তাই না? তো বিভব শক্তির ইকুয়েশনটা কি বলতো? m ইন্টু জি ইন্টু এইচ, তাই না? mg h-কেই তো আমরা বলি বিভব শক্তি। তার মানে এটাই কিন্তু ওই বস্তুর উপর কৃত কাজ। কি দ্বারা কৃত কাজ? অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি একটা বস্তুকে মাটি থেকে উপরের দিকে তুলতেছো, তাহলে তার মধ্যে শক্তি জমা হচ্ছে। এই শক্তিটা হচ্ছে mgh, তাই না? দেখো এই যে m,
এটার একক কি? কেজি। আর এই যে এইচ, এটার একক কি? মিটার। এই দুটাকে একসাথে আনো তো, আমরা লিখতে পারি না কেজি মিটার। জিটাকে বাদ দিয়ে দাও মনে মনে, জিটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে মনে মনে চিন্তা করো যে এই যে এমজিএইচ এর একক হচ্ছে কেজি মিটার। যখন আমি বলবো অভিকর্ষীয়, অভিকর্ষীয় কথাটা আসা মানেই হচ্ছে আমি অলরেডি মেনশন করতেছি জি দ্বারা কৃত কাজ। খেয়াল করো, অভিকর্ষীয় মানে হচ্ছে জি দ্বারা কৃত কাজ, স্মল জি দ্বারা কৃত কাজ। স্মল জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে কোনো জায়গায় যদি বলে যে তোমার ওপর অভিকর্ষীয় কাজ হচ্ছে 10 কেজি পার মিটার, তোমার ওপর অভিকর্ষীয় কাজ হচ্ছে 10 কেজি মিটার, এই কথার মানে জি দ্বারা তোমার ওপর 10 কেজি ইন্টু মিটার কাজ করা হয়েছে। এখন যদি এই 10 কেজি ইন্টু মিটারকে তুমি রেগুলার কাজের আকারে দেখতে চাও, তাইলে তোমার এটার সাথে একটা জি আই মিন 9.8 গুণ দিয়ে তারপর দেখতে হবে। দেন তুমি বলতে পারবা যে হ্যাঁ ঠিক আছে 98 পরিমাণ কাজ আমার হইছে। 98 কি? 98 নিউটন মিটার কাজ আমার হইছে। কেমন? আর তোমরা জানো কাজের একক জুল, তো নিউটন মিটারের জায়গায় আমরা জুলও লিখতে পারি। তাহলে আমরা এটাকে বলতে পারি 98 জুল পরিমাণ কাজ হইছে। তাহলে দেখো অভিকর্ষীয় কাজের এককের সাথে রেগুলার কাজের এককের একটা তফাৎ আছে। অভিকর্ষীয় কাজের যে একক তার সাথে জি এর একক গুণ দিলে, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ দিলে তখন সেইটা রেগুলার কাজে কনভার্ট হয়ে যায়। তো আমাদের ভর্তি পরীক্ষায় আসছিল 100 কেজি মিটার, 100 কেজি মিটারকে জুল এককে কনভার্ট করো। তার মানে কি? রেগুলার কাজের এককে নিয়ে আসো। কি করতে হবে? এটার সাথে 9.8 গুণ দিতে হবে। ঠিক আছে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। কেমন? মনে থাকবে। তাহলে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, যেটাকে আমরা বলতে পারি কি? নিউটন মিটার। আরো ভেঙে কি বলতে পারি? কেজি এম স্কোয়ার এস ইনভার্স 2। এটা থেকে মাত্রা বলতে পারি। মাত্রাটা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা ভর্তি পরীক্ষায় আসছে, এইটা ভর্তি পরীক্ষায় আসছে, মাত্রাটা ভর্তি পরীক্ষায় আসছে, জুল অ্যাডমিশন টেস্টে আসছে, অভিকর্ষীয় একক থেকে একটা ম্যাথ আসছে। সেই ম্যাথটা কি? 100 কেজি মিটারকে জুল এককে প্রকাশ করো। কেজি মিটার দিয়ে যদি কাজ আসে তাকে 9.8 দিয়ে গুণ করলে জুলে কনভার্ট হবে। এই হচ্ছে আমাদের কাজ বিষয়ে যতটুকু লাগবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ততটুকু। ঠিক আছে? এইবার ভাইয়া ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ওই যে ইকুয়েশনটা বলছিলাম, ওই ইকুয়েশন নিয়ে আমরা এখন কিছু কথাবার্তা বলবো। দেখো একটু, এই যে এতক্ষণ ধরে যা যা বললাম এটাকে সামারি করে ভাইয়া এই স্লাইডে বসায় দিছি। এটা একবার দেখলেই এতক্ষণের পড়াটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? আমরা পরবর্তী পাতায় যাওয়ার আগে, পরবর্তী টপিকে যাওয়ার আগে একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন একটু দেখে নেই। দেখো, কাজ এবং ক্ষমতা সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক নয়? আমরা ক্ষমতা কিন্তু এখনো পড়াই নাই, ক্ষমতা এখনো পড়াই নাই। ধরে নিচ্ছে তুমি ক্ষমতার ব্যাপারটা জানো। ক্ষমতার আমি একটু হাইলাইটটা একটু বলে দেই। ক্ষমতা সমান সমান হচ্ছে পি সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে একক সময়ে কৃত কাজকে আমরা ক্ষমতা বলি। তার মানে প্রথম কথাটা ক্ষমতার পরিমাপে সময়ের প্রয়োজন হয় না, এই তথ্যটা সঠিক না, এই তথ্যটা ভুল। ক্ষমতার পরিমাপে সময়ের প্রয়োজন হয়। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? কাজের একক জুল, এটা সঠিক, তার মানে এটা অ্যান্সার না। কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটাও সঠিক, তার মানে এটা উত্তর না। ক্ষমতার মাত্রা, এখান থেকে আমরা বলতে পারি দেখো কাজের মাত্রাকে টি দিয়ে ভাগ করলে মানে ক্ষমতার মাত্রা চলে আসবে, তার মানে এটাও সঠিক, তার মানে এটা উত্তর না। তাই উত্তর হচ্ছে প্রথমটা, ঠিক না? আমরা একটু এখান থেকে এই ম্যাথটা একটু করে ফেলবো। এই ম্যাথটা আসছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 2012 সালে। সিরাজ সাহেবের ভর 20 কেজি। দেখেই বুঝতে পারতেছো যার ভর 20 কেজি সে আসলে সাহেব না, সে আসলে বেবি, শিশু। তো সিরাজ শিশুর ভর 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টা সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা এই কোয়েশ্চেনটাতে একটা ছোট্ট ফাঁকি আছে। ফাঁকিটা কি? দেখো, কাজ পরিমাপে সময়ের প্রয়োজন হয় না, ক্ষমতা পরিমাপে সময়ের প্রয়োজন হয়। তো এই 10 সেকেন্ড আসলে আমাদের কোনো কাজে লাগবে না, এই 10 সেকেন্ড বাদ। আমরা সিরাজ সাহেবের কাজের পরিমাণটা বোঝার জন্য একটু খেয়াল করবো। দেখো, সিরাজ সাহেবের ভর 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টা সিঁড়ি উপরে উঠছে, তার মানে তিনি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। তাহলে তার কাজটা হবে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। এম এর মান কত? 20, জি এর মান কত? 9.8,
এইচ এর মান কত একটু আলাদা করে বের করে নিয়ে আসি। দেখো 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি, আমরা জানি টোটাল এইচ হবে 25 সেন্টিমিটার, এটাকে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 25/100 মিটারে কনভার্ট হয়ে গেল, ইন্টু 20টা সিঁড়ি, এটা হচ্ছে আমার টোটাল এইচ। তো আমি এটাকে এখানে লিখে দিই 25 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। দেখো অনেক বড় গুণ, আমরা এত বড় গুণ করবো না, আমরা কি এইভাবে চিন্তা করবো। দেখো 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 এটা এই শূন্য কাটা, এই শূন্য কাটা, দেখো এখানে 2 আছে, এই 2 25-এ 50, 50 দুগুণে 100, তার মানে আমার টোটাল গুণটা হইল 100 ইন্টু 9.8, তার মানে উত্তর হইল 980। উত্তর হচ্ছে 980, তার অ্যান্সার চলে আসছে 980 জুল। তো রেগুলার ম্যাথ এটা, এগুলো ভর্তি পরীক্ষায় আসে। আর একটা ব্যাপার হচ্ছে এই ম্যাথ যখন আসছে ওই সময় কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তো এই জন্য একটা বড় ডাটা দিয়ে ম্যাথ দিতে তাদের আপত্তি ছিল না। এখন আসলে হয়তো আর একটু সহজ ম্যাথ আসতে পারে, সহজ ডাটা দিয়ে ম্যাথ আসতে পারে। আর একটা জিনিস হচ্ছে এটা কিন্তু অনুশীলনী থেকে ডিরেক্ট তুলে দেওয়া ম্যাথ। কেমন? আমরা এরপরে আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে কাজ হওয়া এবং না হওয়ার কারণ। এটা বোঝার আগে একটু বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ একটু বোঝার দরকার আছে। দেখো মনে করো একটা বস্তু এই টেবিলে পড়ে আছে, ধরো টেবিলের ওপর আছে, এখানে আমার সামনে একটা টেবিল আছে, টেবিলের ওপর আমি বস্তুটাকে রাখছি। এই বস্তুটাকে যদি আমি টেবিল থেকে ফেলে দেই, ধরো টেবিল থেকে একটু চট করে ধাক্কা দিয়ে ফেলে দিলাম নিচের দিকে, তাহলে বস্তুটাকে মাটিতে পড়বে না? পড়বে। কিন্তু দেখো খেয়াল করে দেখো, এই বস্তুটা কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের দিকে পড়ছে, তাহলে এখানে একটা বল আছে অভিকর্ষ বল, এবং বলটা যেদিকে বস্তুটা কিন্তু সেদিকেই পড়ছে, তাহলে এটা কিন্তু একটা বলের দ্বারা কাজের এক্সাম্পল। বল যেদিকে কাজ করবে কাজও স্মরণটাও সেই দিকে হবে, এটাকে আমরা বলি বলের দ্বারা কাজ। এখন বলের দ্বারা কাজের আরেক নাম হচ্ছে ধনাত্মক কাজ। বলের দ্বারা কাজের আরেক নাম হচ্ছে ধনাত্মক কাজ। কেন ধনাত্মক কাজ? এইটা আমরা একটু কাজের ইকুয়েশন দেখলে বুঝতে পারবো। দেখো আমরা জানি কাজের ইকুয়েশন হচ্ছে W = Fs cos θ। তুমি খেয়াল করো, আমার বল হচ্ছে নিচের দিকে, মানে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে। কেমন? আমার বস্তুটা টেবিল থেকে নিচের দিকেই পড়তেছে, বস্তুটা টেবিল থেকে নিচের দিকেই পড়তেছে, তার মানে বস্তুর যে স্মরণ আর বস্তুর উপর যে বল, এরা দুজন কিন্তু একই দিকে কাজ করতেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাই না? এখন মনে করো কথার কথা, টেবিল থেকে ধরো এটা টেবিল থেকে মনে করো বস্তুটা সোজাসুজি না পড়ে একটু ব্যাকা হয়ে পড়তেছে, ব্যাকা হয়ে কোনাকুনি করে পড়তেছে, বা এই দিকে কোনাকুনি করে পড়তেছে, এই দিকে কোনাকুনি করে পড়তেছে, বাট মাটিতেই পড়তেছে। খেয়াল করে দেখো এইখানে কিন্তু কোনটা হয়তো তোমার 30 ডিগ্রি, এইখানে হয়তো কোনটা 45 ডিগ্রি, এইখানে হয়তো কোনটা 70 ডিগ্রি, মানে এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ। বস্তুর বলটা নিচের দিকে কাজ করতেছে, বস্তুটা আলটিমেটলি নিচের দিকেই পড়তেছে, বাট একটু ব্যাকা করে পড়তেছে। দেখো কোনটা কিন্তু সূক্ষ্ম কোণ। আর আমরা জানি cos থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে cos থিটার মান পজিটিভ হয়, এটা তোমরা জানো, তাই না? থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে cos থিটার মান পজিটিভ হয়। তার মানে বল যেদিকে কাজ করতেছে স্মরণও যদি সেই দিকেই হয়, সোজাসুজি হয় বা কোনাকুনি করে হয়, কিন্তু স্মরণটা সেই দিকেই যদি হয়, তাহলে থিটার মানটা সূক্ষ্মকোণ, আর থিটার মান সূক্ষ্মকোণ হইলে cos থিটার মান পজিটিভ। এই জন্য আমরা ওই কাজকে বলি ধনাত্মক কাজ। আর যদি এরকম হয়, ধরো তোমার একটা বস্তু মাটিতে পড়ে আছে, তুমি বস্তুটাকে উপরের দিকে তুলতেছো, খেয়াল করে দেখো এটা কিন্তু বলের বিরুদ্ধে কাজ। অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, বাট তুমি বস্তুটাকে উপরের দিকে তুলতেছো, তো ব্যাপারটা দেখতে কিরকম দেখো, অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে আর তুমি বস্তুটাকে মনে করো সোজাসুজি উপরের দিকে তুলতেছো, তাহলে এইখানে কিন্তু বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180। অথবা অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, তুমি বস্তুটাকে উপরের দিকে তুলতেছো বাট একটু ব্যাকা করে তুলতেছো, উপরের দিকে তুলতেছো, তাহলে এই কোণটা দেখো একটা স্থূল কোণ, মানে 90 ডিগ্রি থেকে বড়। দেখো তোমরা জানো cos থিটার মান, যদি থিটার মান স্থূল কোণ হয় 90 ডিগ্রি থেকে বড় হয়, তখন কিন্তু cos থিটার মানটা নেগেটিভ হয়ে যায়, রাইট? তাহলে এই সময় আমরা কাজগুলোকে বলি ঋণাত্মক কাজ। তাইলে যদি বলের দ্বারা কাজ হয় তাকে আমরা বলবো ধনাত্মক কাজ। সংজ্ঞাটা খেয়াল করো, বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়া অভিমুখে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, মানে বল যেদিকে কাজ করবে সরণও সেই দিকেই কাজ করবে, এগুলোকে আমরা বলি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। খেয়াল করে দেখো এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যে অ্যাঙ্গেলটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। দেখো অ্যাঙ্গেলটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ, থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা 90 ডিগ্রি থেকে ছোট। দেখো এখানে কিন্তু একটা সমান সমান সাইন আছে, খেয়াল করছো? থিটার মান 0 ডিগ্রি সমান সমান হইতে পারে, কিন্তু থিটার মান 90 ডিগ্রি সমান সমান হবে না, খেয়াল করো। আবার দেখো বলের বিরুদ্ধে কাজের জন্য দেখো কোনটা স্থূল কোণ, থিটার মান 90 থেকে বড়, 180 চেয়ে ছোট, কিন্তু 180 সমান সমান হতে পারে।
কারণ এটাই স্থূল কোণের সংজ্ঞা। 180 সমান সমান হতে পারে, কিন্তু 90 ডিগ্রি সমান সমান কিন্তু হবে না। কেন? 90 ডিগ্রি সমান সমান হলে তখন আমরা এটাকে সূক্ষ্ম কোণ বলি না, স্থূল কোণ বলি না, তখন আমরা সেটাকে সমকোণ বলি, রাইট? তুমি চিন্তা করো, যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, মানে সমকোণ যদি হয়, তখন cos 90 হবে, cos 90 মান 0, তখন ওইটাকে আমরা ধনাত্মক কাজও বলবো না, ওইটাকে আমরা ঋণাত্মক কাজও বলবো না, এটাকে আমরা কি বলবো? আমরা শূন্য কাজ বলবো, তাই না? তাহলে আমরা এই আলোচনা থেকে যে জিনিসটা শিখলাম যে শূন্য কাজ হবে যখন থিটার মান 90 ডিগ্রি হবে, এটা নাম্বার 1। নাম্বার 2, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে 2021 সালে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত? 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে এটা হবে ধনাত্মক কাজ, তাই না? এবং কাজের পরিমাণ হবে সর্বোচ্চ, কাজ সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ধনাত্মক কাজের জন্য, দেখো ভাই একটু আগে যে কথাবার্তাগুলো বললাম যে বলের দিকে যদি সরণ হয়, থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয়, তখন কাজ ধনাত্মক হবে। এখানে দেখো সাথে কিছু কথাবার্তা বলা আছে, ধনাত্মক কাজের জন্য গতিশক্তি বৃদ্ধি পায়, ত্বরণ হয়। তুমি চিন্তা করো, একটা বস্তু যদি অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ে, তখন তার উপর ত্বরণ হবে না? তুমি বস্তুর নিচের দিকে ফেলতেছো, অভিকর্ষ বস্তুটার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে তার ত্বরণ হবে, ত্বরণ হলে তার বেগ বাড়বে, বেগ বাড়লে গতিশক্তি বাড়ে, আর গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমে, তাই না? তাহলে ধনাত্মক কাজে সবকিছুই বাড়ে, শুধু বিভব শক্তিটা কমে যায়। আর ঋণাত্মক কাজে হবে উল্টা, ঋণাত্মক কাজ হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, বল নিচের দিকে কাজ করতেছে, তুমি উপরের দিকে তুলতেছো, তার মন্দন হবে, মন্দন হলে তার বেগ কমবে, বেগ কমলে গতিশক্তি কমবে, গতিশক্তি কমলে বিভব শক্তি বাড়বে। তো ঋণাত্মক কাজে সবই কমে, শুধু বিভব শক্তিটা বেড়ে যায়। আমরা এই বৈশিষ্ট্যগুলোকে যদি একসাথে করে একটা ছক বানায় পড়ি, তাহলে আমাদের পড়াটা মনে থাকে। তুমি জানো পার্থক্যের দুই পাশ পড়া লাগে না, পার্থক্যের এক পাশ পড়লেই হয়ে যায়। দেখো আমরা ধনাত্মক কাজ মানে বলের দ্বারা কাজের ক্ষেত্রে যদি একটা সাইন দিয়ে মনে রাখি যে এটা সব কিছু পজিটিভ, তাই দেখো আমাদের পড়াটা হয়ে যাবে। দেখো এই যে বলের দিকে কাজ হবে, ত্বরণ হবে, বেগ বাড়বে, গতিশক্তি বাড়বে, থিটার মান সূক্ষ্ম কোণ হবে, এবং এক্সাম্পলগুলো দেখো, দেখো সব নিচের দিকে পড়বে। দেখো বস্তু থেকে নিচে ফেলা, গাছ গাছ থেকে আম মাটিতে ফেলে দেয়া, হ্যাঁ? শুধু একটা জিনিস মনে রাখতে হবে, স্থিতিশক্তিটাই শুধু উল্টা হয়, বিভব গতিশক্তি যেহেতু তোমার বেড়ে যায়, তাহলে বিভব শক্তি কমে যায়, আর এই পাশে সবকিছু তার উল্টাটা হবে, রাইট? তাহলে এটা চলে গেল আমাদের ডান। আমরা মাঝখানে শূন্য কাজের ব্যাপারটা বাদ দিয়ে আসছিলাম, শূন্য কাজের ব্যাপারটা একটু বলি। দেখো শূন্য কাজ তাহলে কখন হচ্ছে? যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, তখন আমরা বলি সেখানে শূন্য কাজ হচ্ছে। আরো কয়েকটা জায়গায় শূন্য কাজ হয়, খেয়াল করো, আরো কয়েকটা জায়গায় শূন্য কাজ হয়। সেটা হচ্ছে তোমার, মনে করো তুমি একটা বস্তুকে ঘোরাচ্ছ, এভাবে গোল গোল করে ঘোরাচ্ছ, কেমন? তো বস্তুটা কিভাবে ঘুরতেছে? এই যে এইভাবে ঘুরতেছে, গোল গোল করে ঘোরাচ্ছ, ঠিক আছে? এখন এই বস্তুটা যে ঘুরতেছে, কোনো সময় যদি ধরো তুমি একটা পাথর ঘোরাচ্ছ গোল গোল করে দড়িতে বেঁধে, মনে করো পাথর থেকে দড়ি থেকে পাথরটা ছিঁড়ে গেল, পাথরটা কোন দিকে যেয়ে পড়বে জানো? পাথরটা পড়বে হচ্ছে এইভাবে। মনে করো পাথরটা ঘুরতে ঘুরতে এই পয়েন্টে পাথরটা দড়ি থেকে ছিঁড়ে গেছে, পাথরটা একদম এই বরাবর সোজা চলে যাবে সামনে। অথবা যদি ঘুরতে ঘুরতে মনে করো পাথরটা এখানে এসে যদি ছিঁড়ে যায়, এই জায়গায় এসে, তাহলে পাথরটা সোজাসুজি চলে যাবে এই দিকে। যদি মনে করো ঘুরতে ঘুরতে কোনো সময় এইখানে এসে যদি পাথরটা দড়ি থেকে ছিঁড়ে যায়, তাহলে পাথরটা চলে যাবে এই দিকে। খেয়াল করো কি হচ্ছে এখানে, আমার এইখানে এই যে আমি সেন্টার থেকে যে পাথরটাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছি, তাহলে আমার একটা বল কাজ করতেছে আমার দিকে, আমি তো আমার দিকে টেনে টেনে ঘোরাচ্ছি, তাই না? তাহলে বলটা কাজ করবে আমার দিকে। তাইলে আমি একটা বৃত্তের মাঝখানে বসে আছি, যেখানে আমি কেন্দ্রে বসে আছি, আর পাথর থেকে যে দড়িটা আমার দিকে আসছে এটা হচ্ছে ব্যাসার্ধ, কেমন? আর সবসময় পাথরটার বেগ কাজ করে এই ব্যাসার্ধের সাথে স্পর্শক বরাবর। আর তুমি জানো স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় লম্ব থাকে, রাইট? এই জন্যই যখন হচ্ছে পাথরটা ছিঁড়ে যাবে এখান থেকে, তখন পাথরটা ঠিক স্পর্শক বরাবর সোজা চলে যাবে। এখান থেকে ছিঁড়ে গেলে স্পর্শক বরাবর সোজা চলে যাবে। এই বরাবর যদি দড়ি চিন্তা করো, তাহলে এই বরাবরও কিন্তু কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই বরাবর যদি দড়ি চিন্তা করো, এই বরাবর দেখো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা যখন কোনো কিছু ঘোরাই, গোল গোল করে আমরা যখন ঘোরাই, তখন সবসময় বস্তুটা আমার দড়ির সাথে 90 ডিগ্রি কোণে ঘুরতে থাকে। তার মানে আমার দড়ি বরাবর যদি কেন্দ্রমুখী বল কাজ করে, তাহলে এই সরণটা হবে তার সাথে 90 ডিগ্রি কোণে। আমরা জানি 90 ডিগ্রি কোণে সরণ কাজ করলে তখন সেখানে শূন্য কাজ হয়, রাইট? তাহলে এইখান থেকে আমরা বলি কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ যখন হবে, সেই কাজটার পরিমাণ শূন্য হবে, কারণ কেন্দ্রমুখী বলে সব সময় বল এবং সরণের মধ্যবর্তী কোণ থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি।
কেমন? এটা একটা শূন্য কাজ হওয়ার শর্ত। তো এইটা মাথায় রাখতে হবে যে তোমার কাজ শূন্য হয় কখন? কেন্দ্রমুখী বলের কারণে কাজ শূন্য হয়। কেন? কারণ তখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি। আবার কাজ শূন্য হওয়ার আরও একটা শর্ত আছে, আমি তোমাকে একটু দেখাই। দাঁড়াও, কাজ শূন্য আরেক জায়গায় হইতে পারে, পিছনে রেখে আসছি এটা আমরা। কাজ শূন্য আরেক জায়গায় হতে পারে। দেখো এই যে যেটা আমরা একটু আগে বললাম, প্রথমটা দেখো এখানে আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। দেখো আমি দড়ি দিয়ে বেঁধে পাথর ঘোরাচ্ছি, মানে যা সূর্য কিন্তু পৃথিবীকে মহাকর্ষ বলের অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে বেঁধে গোল গোল করে ঘোরাচ্ছে। অনেকটা সিমিলার কাইন্ডে কিন্তু আমি যেমন একটা পাথর ঘোরানোর সময় আমি সেন্টারে বসে থাকি, সূর্য পৃথিবীকে ঘোরানোর সময় সূর্য সেন্টারে বসে আছে, পৃথিবী সূর্যের চারপাশে গোল গোল করে ঘুরছে। তার মানে পৃথিবীর ওপর যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে এটাও কিন্তু শূন্য, কারণ ওই যে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে কোনো কারণে আল্লাহ যদি বলে সূর্যকে ভ্যানিশ হয়ে যেতে, ধরো সূর্য যদি ভ্যানিশ হয়ে যায়, সূর্যের মহাকর্ষ বল যদি না থাকে, তাহলে পৃথিবীর ওই যে দড়ির টানটা কিন্তু আর নাই। তখন পৃথিবী তার কক্ষপথ থেকে স্পর্শক বরাবর যে কোনো একদিকে 90 ডিগ্রি কোণে দৌড় দিবে। বোঝা যাচ্ছে? তো আমরা এটা তো অলরেডি পড়ছি। আরেকটা এক্সাম্পল আছে নিচে, এই এক্সাম্পলটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। চলো প্রশ্নটা আমি তোমাকে দেখাই, তাহলে তুমি ভালো বুঝবা আসলে এখানে কি লেখা আছে। দেখো তো এখানে প্রশ্নটা কি, দেখো তো, 40 নিউটনের ওজনের একটা বস্তুকে মেঝে থেকে 2 মিটার উপরে 2 সেকেন্ড ধরে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে? কোয়েশ্চেনটা খুব সম্ভবত স্লাইডের জন্য একটু মানে আটকে আটকে দেখা যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। আমি একটু কোয়েশ্চেনটা মুখে মুখে বলি এবং নিচে লিখে দিচ্ছি। দেখো কোয়েশ্চেনটা, অপশন আমার আই গেস দেখা যাচ্ছে। কোয়েশ্চেনটা হচ্ছে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কি পরিমাণ কাজ হবে? দেখো উত্তর, দেখো শূন্য। কথা হচ্ছে উত্তর শূন্য কেন? উত্তর হওয়া উচিত ছিল না বলের মান 40 আর 2 মিটার উঁচু, তাহলে 40 দোকানে 80 হওয়ার কথা ছিল না। উত্তর উত্তর কেন শূন্য? কারণ হচ্ছে দেখো এটা বলে নাই 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে, এটা কিন্তু বলে নাই। বলছে 40 নিউটন ওজনের বস্তু অলরেডি 2 মিটার উঁচুতে আছে, এইটা 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে হবে। কি পরিমাণ কাজ করতে হবে? কোনো কাজ করতে হবে না, কারণ বস্তুর কোনো সরণ হচ্ছে না। তুমি দেখো 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখছো, মানে বস্তুর কোনো সরণ কিন্তু এই ক্ষেত্রে নাই। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে শূন্য। কেমন? এই ধরনের আরো একটা এক্সাম্পল দেখো অ্যাডমিশন টেস্টে আসছে। পৃথিবী সূর্যের চারদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করলে কি পরিমাণ কাজ হবে? এটাও শূন্য, কারণ আমরা জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরলে কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না। তো এটাও উত্তর শূন্য। আমার শূন্য কাজ কখন কখন হবে এটা আমরা জানি, ধনাত্মক কাজ কখন হবে, ঋণাত্মক কাজ কখন হবে এটা আমরা জানি, তাই না? আমাদের এই পয়েন্টগুলো আমাদের পড়া হয়ে গেছে, এই পয়েন্টগুলো আমাদের ডান, এটা আমাদের হয়ে গেছে। বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজের পার্থক্য আমরা পড়ে ফেলছি, এটা আমাদের পড়া হয়ে গেছে। দেখো তো এটার উত্তর দিতে পারো কিনা, বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটা সঠিক? বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটা সঠিক? বলের দ্বারা কাজ কি ঋণাত্মক কাজ? না, এটা ভুল, তাই না? বলের দ্বারা কাজের সময় কোনটা কি হয়? সূক্ষ্মকোণ হয়। তো এটাও ভুল, এটাও ভুল, এটা সঠিক, রাইট? এটা কেন সঠিক না? বলের দ্বারা কাজের জন্য তো সবই বেশি হয়, সবই বেশি হয়, কিন্তু বিভব শক্তিটা কমে যায়। সো এটা এখানে বিভব শক্তি বৃদ্ধি লেখা আছে, তাহলে এটা সঠিক না, এটা বাদ, তাই না? উত্তর হচ্ছে তোমার 4 নাম্বারটা। ভালো করে খেয়াল করো, তোমার যদি এইরকম থাকতো যে 90 নিচে সমান সমান যদি থাকতো, তাহলে কিন্তু এটাও ভুল হইতো। তো এরকম অপশনও থাকতে পারে, ধরো এই অপশনটা না দিয়ে তৃতীয় অপশনে একটা এরকম অপশন দিয়ে দিল, এটা হইতে পারে, কিন্তু এটা কিন্তু ভুল, এটা সঠিক, তাই না? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা গেল। আমরা স্থিতিস্থাপক বল এবং অভিকর্ষীয় বল দ্বারা সম্পাদিত কাজ আমরা এখন দেখব। দেখো তো এই প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা। 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 100 গ্রাম ভরের একটা বস্তুকে
10 সেন্টিমিটার দূরে সরানো হলে বইটার স্থিতিশক্তির পরিবর্তন কতটুকু হবে? ব্যাপারটা আমি তোমাকে ছবি এঁকে একটু বলি এই অঙ্কে কি বলছে। এটাও কিন্তু তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা 2019 সালে আসছে, খেয়াল করো। বলছে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, কেমন? এই টেবিলের ওপর ধরো এই সবুজ কালারের একটা বই আছে। এই বইটাকে আমি এইখান থেকে এই বরাবর 10 সেন্টিমিটার সরাবো, 10 সেন্টিমিটার সরাবো। বইটার বিভব শক্তির কোনো পরিবর্তন হবে কিনা? না, কারণ বইটার কোনো উচ্চতা চেঞ্জ হয়নি, তাই না? টেবিলটা যত উঁচুতে ছিল বইটাও তত উঁচুতেই আছে। তাহলে বইটাকে যদি টেবিলে বরাবর আমি ডানে বামে সরাই, তাহলে বইটার ওপর কোনো বিভব শক্তির কোনো চেঞ্জ হবে না, কারণ বইটার ওপর অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হয় নাই। অভিকর্ষ বল দ্বারা যদি কোনো কাজ না হয়, সেটার মধ্যে কোনো বিভব শক্তি জমা হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে 0। এখন যদি বলে, এটা হচ্ছে অ্যান্সার, এখন যদি বলে যে বইটার ওপর কতটুকু কাজ হয়েছে, এটা যদি বলে তাহলে কিন্তু আমার উত্তর আছে। যদি বলে বইয়ের ওপর কতটুকু কাজ হয়েছে, মানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিন্তু বলে নাই, রেগুলার কাজ কতটুকু হয়েছে, তখন আমরা বলবো আমার উত্তর হচ্ছে এফএস। ওইটার জন্য, ওইটা আবার আলাদা ম্যাথ, ওইটার জন্য তোমার বইয়ের একটা ওজন দেওয়া থাকবে। দেখো দেওয়া আছে বইয়ের ওজন, দেখো এই যে বইয়ের ওজন হচ্ছে 100 গ্রাম। তাহলে বইয়ের ওজন আমরা এখান থেকে চাইলে 100 গ্রামকে কেজিতে কনভার্ট করে তার সাথে 9.8 গুণ করে কিন্তু আমরা বইয়ের ওজনটা বের করতে পারি। বইয়ের ওজন হবে 0.98 নিউটন। তাকে আমরা আবার 10 সেন্টিমিটার দূরে সরাবো, তার মানে আমরা বলবো এফ ইন্টু এস। তাহলে এফ এর মান হচ্ছে 0.98 নিউটন, এস এর মান হচ্ছে 0.1 মিটার। তাহলে আমার উত্তর হবে 0.0908, 0.098 নিউটন। এটা হবে তখন আমার এত জুল, এটা হবে আমার কৃতকাজ, রেগুলার কৃতকাজ। অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ চাইলে অ্যান্সার হচ্ছে 0, বা বিভব শক্তির পরিবর্তন চাইলে তখনও অ্যান্সার হচ্ছে 0। হ্যাঁ, নুসরাতের উত্তর ভুল, কোনোটিই নয়, হবে না। নুসরাতকে আগেরটার উত্তর দিছিলাম। ওয়ালাইকুম আসসালাম তৃপ্তি, এটার উত্তর কিন্তু সি, রাইট নুসরাত? অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ আমাদের পড়া হইছে, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ আমরা পড়ে ফেলছি। এবার হচ্ছে তোমার স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। দেখো স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের ইকুয়েশনটা দেখো, এই যে এটা। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। তার মানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, রেগুলার বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার। তাইলে রেগুলার কাজ হচ্ছে সরণের সমানুপাতিক, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে সরণের সমানুপাতিক বা উচ্চতা সমানুপাতিক, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হচ্ছে সরণের বর্গের সমানুপাতিক। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ থেকে প্রশ্ন আসছে, বুঝবো কিভাবে? যদি এইভাবে বলে একটা স্প্রিংকে 3 মিটার সংকোচন করা হলো, স্প্রিং এর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে? স্প্রিং যখনই বলবে তখনই বুঝবা স্থিতিস্থাপকতা। কেমন? একটা স্প্রিংকে 2 মিটার প্রসারিত করা হলো, স্প্রিং এর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে? এটাও কিন্তু একটা স্থিতিস্থাপকতার ম্যাথ। তাহলে যখনই আসবে স্থিতিস্থাপকতার ম্যাথ তখনই বুঝবে এটা স্প্রিং এর ম্যাথ। সূত্র হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। আমাদের কে নিয়ে চিন্তা করা লাগবে না, আমাদের কয় গুণের ম্যাথ দিবে, বলবে তোমার দৈর্ঘ্যের মান 2 গুণ বাড়ানো হলো, দৈর্ঘ্যের মান 2 গুণ কমানো হলো, কৃত কাজ কত হবে? তো তুমি দেখতেই পাচ্ছ এটা বর্গের সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্যের মান 2 গুণ বাড়াইলে শক্তি 4 গুণ হবে, দৈর্ঘ্যের মান 3 গুণ করলে শক্তি বা কৃত কাজ 9 গুণ হবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর যদি তোমার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হয়, তাহলে সরণের মান যত গুণ কাজের মানও তত গুণই হবে। কেমন? ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ারের ঝামেলা গেল। এখানে দেখো একটা জানার বিষয় আছে, এই যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ অফ কে এক্স স্কোয়ার যেটা, এখানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবক 3টা জিনিসের উপর নির্ভর করে। এই 3টা জিনিসের মধ্যে একটা হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে স্প্রিং এর জ্যামিতিক গঠন, 3 নম্বর হচ্ছে ওই স্প্রিংটা কি দিয়ে তৈরি, ওই পদার্থের স্থিতিস্থাপকতার উপর। তো আমরা এই 3টা পয়েন্ট মনে রাখবো এই শব্দটা দিয়ে। শব্দটা হচ্ছে দর্জির সুতা। দর্জির সুতা, দর মানে দৈর্ঘ্য, জির মানে হচ্ছে জ্যামিতিক, আর সুতা মানে স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে 3 নাম্বারটা, দর্জির সুতা। দর্তে দৈর্ঘ্য, জিতে হচ্ছে তোমার জ্যামিতিক, সুতাটা এখানে লিখে দাঁড়াও। হ্যাঁ, আর সুতা মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, এটা গেল আমাদের। এইটার পরে হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলেরটা কিন্তু আমরা
মহাকর্ষ চ্যাপ্টারেও পড়বো। অভিকর্ষ বল হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাই না, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এটা মহাকর্ষ বলেও পড়বো, এটা নিয়ে আমাদের এখন কোনো বিশেষ আলোচনা নাই। অভিকর্ষ বলের জন্য যেটা লাগবে সেটা ভাই অলরেডি বলে দিয়েছিলাম, ডাব্লিউ টু এম জি এইচ, তোমার ডাব্লিউ সমানুপাতিক এইচ, এইচ এর মান যত গুণ হবে ডাব্লিউ এর মানও তত গুণই হবে। কেমন? আনত তল বেয়ে নামানোর ক্ষেত্রে কাজ, এই ব্যাপারটা একটু বলে দিয়ে দেখো। দেখো খুবই বিশ্রীভাবে একটা ছবি আঁকা আছে, এই ছবির শেষে দেখবে একটা কথা লেখা আছে যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ সাইন থিটা। এইটা একটু ভালো করে খেয়াল করো, এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে 2009 সালে, ডেন্টাল ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসছে। আমি কোয়েশ্চেনটা একটু পরে বলবো। আনত তল বেয়ে নামানোর ক্ষেত্রে কাজ কথাটার মানে কি? মানে বলি, মনোযোগ দিয়ে শুনবা। মনে করো এটা একটা দালান, এই দালানের উচ্চতা হচ্ছে এইচ, বুঝো কিন্তু, এই দালানের উচ্চতা হচ্ছে এইচ। এখন তুমি এইখানে দাঁড়াইছো, তুমি এখান থেকে সোজা নেমে আসবা, সোজা নেমে আসবা, তুমি কাজ কতটুকু করবা? উত্তর হচ্ছে এম জি এইচ। কারণ কি? তোমার মধ্যে এইচ উচ্চতায় থাকার জন্য এম জি এইচ পরিমাণ বিভব শক্তি জমা ছিল, তো তোমার ওইটাই তো তোমার উপকৃত কাজ। তুমি যখন নামবা তখন তুমি সেই পরিমাণ কাজই করবা যেটা তোমার ভিতরে জমা ছিল। তাহলে সোজাসুজি যদি নেমে আসি তাহলে আমার সূত্র হচ্ছে এম জি এইচ। ঠিক আছে? এখন যদি এমন হয়, মনে করো এমন যদি হয় যে তুমি এইখান থেকে এই বরাবর নেমে আসছো, এই বরাবর, এই বরাবর নেমে আসছো, মানে উপর থেকে নামছো কিন্তু এই বরাবর নামছো, এই কোণটা হচ্ছে থেটা, এই কোণটা হচ্ছে থেটা। এটা যদি বলে এখান থেকে এখানে নামছো, কৃত কাজ কতটুকু করছো, এখনো কিন্তু উত্তর হচ্ছে এম জি এইচ, এখনো উত্তর এম জি এইচ। কেন? তুমি উপর থেকে নিচে যে নামছো, তুমি বেকায়া নামছো না ঘুরতে ঘুরতে নামছো, তার সাথে কাজের কোনো রিলেশন নাই। অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ শুধুমাত্র তোমার ইনিশিয়াল যে উচ্চতা আর ফাইনাল যে উচ্চতা তার উপর নির্ভর করে। তুমি ইনিশিয়ালি কই ছিলা? ছাদে, এখন কই আসছো? মাটিতে। তুমি 10 মাইল দূরে গেছো না সরাসরি মাটিতে নামছো, তার সাথে কাজের কোনো রিলেশন নাই। কাজ দেখবে তোমার ফাইনালি সরণ কতটুকু হইছে, অভিকর্ষ কাজ দেখবে তোমার উলম্ব সরণ কতটুকু হইছে। উপর থেকে তুমি নিচে কিন্তু এইচ পরিমাণ উচ্চতাই তুমি অতিক্রম করছো, তাহলে এখনো তোমার উপর কৃত কাজ হচ্ছে এম জি এইচ। বুঝো কিন্তু, যদি তোমার এই এইচ দেয়া না থাকে, যদি এই আনত তলের দৈর্ঘ্য দেয়া থাকে, এই আনত তলের দৈর্ঘ্য এটা যদি দেয়া থাকে, মনে করো এটা হচ্ছে এস, এটা মনে করো এস, তখন কিন্তু উত্তর এম জি এইচ এর বদলে হবে এম জি এস সাইন থিটা। এটা হচ্ছে আমার সূত্র, এম জি এস সাইন থিটা। খেয়াল করবা এই এইচ আর এই এস এর মধ্যে কিন্তু আসলে সাইন থিটারের রিলেশন। তুমি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেই সমকোণী ত্রিভুজের লম্বটা হচ্ছে এইচ, অতিভুজটা হচ্ছে এস, আর থিটাটা হচ্ছে এইটা। তাহলে আমি কিন্তু লিখতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে এইচ সমান সমান আমি লিখতে পারি এস ইন্টু সাইন থিটা। খেয়াল করো এখানে এইচ এর জায়গায় এস সাইন থিটা বসাই দিলেই কিন্তু এই ফর্মুলা চলে আসে। তাইলে আনত তল বেয়ে নামার জন্য ফর্মুলা দুইটা। যদি দালানের ডিরেক্ট উচ্চতা দেয়া থাকে তাইলে উত্তর হচ্ছে এমজিএইচ, সেখানে থিটা থাকুক বা না থাকুক, দালানের উচ্চতা দেয়া থাকলে উত্তর হচ্ছে এমজিএইচ। যদি দালানের উচ্চতা না দিয়ে যদি সিঁড়ির দৈর্ঘ্য দেয়া থাকে, সিঁড়ির দৈর্ঘ্য এস যদি দেয়া থাকে, তখন ফর্মুলা হচ্ছে এমজিএস ইন্টু সাইন থিটা। কেমন? এই ফর্মুলাটা যে আসছে এটার পেছনে ছোট্ট একটা সায়েন্স আছে, সায়েন্সটাকে আমি তোমাকে বলি, শোনো। তুমি যখন ছাদ থেকে সরাসরি লাফ দিয়ে নামো তখন তোমার উপর জি কাজ করে, আর তুমি যখন গড়ায় গড়ায় নামো সিঁড়ি বেয়ে তখন তোমার উপর জি সাইন থিটা কাজ করে, জি সাইন থিটা। মানে সরাসরি নামলে ত্বরণ হচ্ছে জি, আর একটা সিঁড়ি বেয়ে যদি তুমি নামতে থাকো তাহলে তোমার উপর ত্বরণ হবে জি সাইন থিটা। এইবার খেয়াল করো, সরাসরি যদি তুমি নামো তখন তুমি নামতেছো এইচ উচ্চতা বরাবর, তাই না? তো এমজিএইচ। আর যখন তুমি গড়ায় গড়ায় নামো তখন তুমি নামতেছো এস বরাবর, মানে সিঁড়ি বরাবর নামতেছো, তখন তোমার উপর ত্বরণটা জি না দিয়ে তুমি জি সাইন থিটা বসাই দিবা। এই যে দেখো এটাই কিন্তু এম জি এই সাইন থিটা। কথা বুঝছো? তাইলে আমার যখন বলবে একটা দালানের ছাদ থেকে কোনো বস্তু নিচে নামতেছে এবং সিঁড়ি বেয়ে নামতেছে যদি দেয়া থাকে, আমি দেখবো উচ্চতাটা কার দেয়া, দালানের উচ্চতা দেয়া কিনা। যদি দালানের উচ্চতা দেয়া থাকে তাহলে ফর্মুলা এমজিএইচ, তখন আর ওই অ্যাঙ্গেল ব্যবহার করা লাগবে না, ওই থিটাটা সিঁড়ির কত কোণে আনত সেটা ব্যবহার করা লাগবে না। যদি দালানের উচ্চতা না দিয়ে সিঁড়ির দৈর্ঘ্য দেয়া থাকে তখন আমাকে এম জি সাইন থিটা ইন্টু এস এটা ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলা দুইটা।
ঠিক আছে, ফর্মুলা দুইটা। আমরা একটু দেখি এই ফর্মুলা থেকে ম্যাথ মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, দেখো মেডিকেল 8 আর ডেন্টাল 8 একই বছর দুই ভর্তি পরীক্ষায় আসছিল। দেখো 100 কেজি ভরের একজন ব্যক্তি, হ্যাঁ এটা একটা ব্যক্তি, ভালো কথা, এটাও তোমার কিন্তু আমি একটু নিচে লিখে দিই, দাঁড়াও, কোনো কারণে আজকে টেকনিক্যাল এররের কারণে কিছু লেখা উপরে চলে যাচ্ছে বারবার, হ্যাঁ মিস স্কেলিং এর কারণে আমি একটু এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। 100 কেজি ভরের একজন ব্যক্তি, আমি ব্যক্তি না লিখে লোক লিখি, 100 কেজি ভরের একজন লোক 6 মিটার লম্বা সিঁড়ি বেয়ে নিচে নামছে। খেয়াল করছো, এখানে কিন্তু দালানের উচ্চতা দেয়া নেই, কিন্তু সিঁড়ির দৈর্ঘ্য দেয়া আছে, বুঝতে পারছো? এটা কিন্তু সিঁড়ির দৈর্ঘ্য, এটা কিন্তু এইচ না, এটা হচ্ছে এফ, তাই না? বেকায় নামছে এখান দিয়ে। এবং দেখো থিটার মান দেয়া আছে, ভূমির সাথে সিঁড়িটা 30 ডিগ্রি কোণে আছে। মানে তোমার বোঝার জন্য যদি আমি একটা ছবি আঁকা দেখাই, ছবিটা হচ্ছে এইরকম, দেখো এই যে সিঁড়িটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আছে, আর এই সিঁড়ির দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 6 মিটার লম্বা, তার মানে এইটা 6 মিটার, এইটা কিন্তু 6 মিটার না, এটা কিন্তু দেয়া নাই, এটা তোমার বাইর করতেও বলে নাই। কি বলছে? বলছে কাজ কতটুকু করতে হবে, কাজ ডাব্লিউ কতটুকু। তাহলে আমরা এখন আর এমজিএইচ ব্যবহারই করবো না, এইচ তো দেয়াই নাই, ঠিক আছে? কেউ কেউ বলবে ভাইয়া আমরা এইচ বাই করে নেই, আমরা তো জানি এইচ বাই এস ইকুয়াল টু সাইন থিটা, করতে পারো, লেন্দি হবে, ঘূর্ণ হবে, বাট দরকার নাই মেডিকেলের জন্য। আমরা দেখবো সিঁড়ির দৈর্ঘ্য দেওয়া আছে কিনা, আছে, তাহলে আমার ফর্মুলা হবে এম ইন্টু জি সাইন থিটা ইন্টু সিঁড়ির দৈর্ঘ্য মানে এস। এম এর মানটা বসাই দেই, 100 কেজি ভরের লোক, জি এর মান 9.8, সাইন থিটা মানে সাইন 30 মানে হাফ, সাইন 30 মানে হচ্ছে হাফ, এস এর মান 6। আমরা ক্যালকুলেশন করব এইভাবে, দেখো আমরা ক্যালকুলেশন এইভাবে করব, 100-র সাথে 9.8 গুণ করে দাও, তাহলে 980 হয়, 2 দিয়ে 6কে ভাগ করো 3 হয়, তুমি লাস্টে গিয়ে তুমি 980 আর 3টা গুণ করে ফেলো। দেখো এটা ওই সময় আসছে, ওই সময় কিন্তু ক্যালকুলেটর ছিল, সো এই জন্য এটা বড় ক্যালকুলেশন। 980 আর 3 গুণ করবো, 980 আর 3 আমরা কষ্ট করে অন্য জায়গায় গুণ করে আসি, দাঁড়াও, 3 0 0, 3 8 24, 4 হাত থেকে 2, 3 9 27, 2 হচ্ছে 29, তাহলে 2940, এই যে এটা, এ নাম্বারটা হচ্ছে উত্তর। কেমন? আশা করি সবাই বুঝতে পারছো, এটা ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি। এটা গেল। তাহলে আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হইছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের ম্যাথ হইছে। দেখো এই যে এইখানে দেখবা এত সব আলোচনার পরে কিছু সামারি করা আছে, এই সামারিগুলাকে আমরা পারি কিনা দেখো তো। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সরণের সমানুপাতিক ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, এখানে ডাব্লিউ সমানুপাতিক এইচ বলছিলাম, ডাব্লিউ সমানুপাতিক এক্স দিচ্ছে এখানে, ভালো একই জিনিস। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গ সমানুপাতিক, এটা আমরা পড়ছি। পৃথিবীর কেন্দ্রমুখী বলই হচ্ছে অভিকর্ষ বল, এটা আমরা পড়ছি। অভিকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা আমরা পড়ছি, ওই যে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, মহাকর্ষ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক না, ওইটাই বলছে। অভিকর্ষ বল একটা মহাকর্ষ বল না, তাই না? তাহলে এটা আমাদের পড়া হয়েছে। কাজ নিয়ে যা কিছু পড়ার ছিল আমরা সব পড়ে ফেলছি। এবার শক্তি, কাজ এবং শক্তি ভাই ভাই, কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। একটু আগে দেখছো স্থিতিস্থাপক শক্তি, স্থিতিস্থাপক আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ একই জিনিস। তাহলে কাজের একক, শক্তির একক, কাজের মাত্রা, শক্তির মাত্রা সব সেম, কাজের ফর্মুলা, শক্তির ফর্মুলা সব সেম। শক্তির জন্য বাড়তি কি লাগবে? শক্তির বিভিন্ন রূপ আছে, আমাদের বইতে শক্তির মোট 10টা রূপ আছে। এই 10টা রূপ থেকে 1 বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়েছে, 1 বছর। আমরা এই শক্তির যে 10টা রূপ আছে, 10টা রূপের ইংরেজি নামগুলা আমরা মুখস্থ করে ফেলবো। ইংরেজি নামগুলা মুখস্থ করার জন্য আমরা একটা নেমোনিক্স দিব, একটা ছন্দ দিব। ছন্দটা হচ্ছে এসএসএমসি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তোমরা জানো এসএসএমসি। এসএসএমসি মেন হাউল, হাউল মানে চিৎকার করা। এটা আমরা কোনো মেডিকেল কলেজকে টার্গেট করে পড়তেছি না, আমাদের ছন্দের সাথে মিলছে তো আমরা চালাই দিচ্ছি এখানে। এসএসএমসি মেন হাউল, এখানে এস মানে হচ্ছে সাউন্ড এনার্জি, সাউন্ড মানে শব্দ শক্তি। এস মানে সোলার এনার্জি, সৌরশক্তি। দেখো তোমার কোনটা দিয়ে কি বোঝায় এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই, একবার মিলায় পড়লেই চললো। কেন? অপশনে তো 4টা নাম দেয়াই থাকবে, তুমি দেখবা ওই 4টার মধ্যে 3টা এগুলোর সাথে মিলবে, একটা মিলবে না, ওটা দাগাই দিয়ে আসবা যে এটাই শক্তির রূপ না, বুঝছো তো? এসএসএমসি,
এসতে সাউন্ড, এসতে সোলার, এমতে মেকানিক্যাল মানে যান্ত্রিক শক্তি, আর সোলার মানে কি সৌরশক্তি, সিতে কেমিক্যাল মানে রাসায়নিক শক্তি, হ্যাঁ, এমতে ম্যাগনেটিক মানে চৌম্বক শক্তি, ইতে ইলেকট্রিক্যাল মানে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, এনতে নিউক্লিয়ার মানে পারমাণবিক শক্তি, হাউল এইচতে হিট এনার্জি তাপ শক্তি। খেয়াল করে দেখছো আমি সবগুলা বড় হাতে লিখছি, ওটা শুধু ছোট হাতে লিখছি, এই ও দিয়ে কিছু হয় না, শুধু যন্ত্র বানানোর জন্য আনছি। ডাব্লিউতে উইন্ড এনার্জি মানে বাতাস শক্তি, বায়ু শক্তি, এলতে লাইট এনার্জি মানে আলোক শক্তি। প্রশ্ন কি আসছিল জানো? প্রশ্ন আসছিল এইটা, নিচের কোনটা শক্তির রূপভেদ না? চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, সৌর শক্তি, আণবিক শক্তি। আণবিক শক্তি বলে আমাদের এখানে কিছু আমরা পড়ি নেই, না? সৌরশক্তি সোলার এনার্জি এস আছে, তো এটা শক্তির রূপভেদ। চুম্বক শক্তি ম্যাগনেটিক এনার্জি এম আছে, এটা রূপভেদ। তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল এনার্জি ই আছে, তো রূপভেদ। আণবিক শক্তি নাই, অ্যাটমিক এনার্জি নাই। আমাদের এখানে আছে নিউক্লিয়ার এনার্জি, পারমাণবিক শক্তি আছে। পারমাণবিক আণবিক কাছাকাছি, তো তার এটা প্যাচ লাগাই দিছে, ঠিক আছে? তো আমাদের এসএসএমসি মেন হাউল দিয়ে আমাদের সবগুলো মনে থাকবে, সবগুলো শক্তির রূপভেদ। ভালো কথা, শক্তির রূপভেদ থেকে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে। এই যে বলছিলাম শক্তির একক, শক্তির মাত্রা সবই হচ্ছে আমাদের তোমার ইয়ের মতোই, কাজের মতোই, কেমন? তো শক্তির মধ্যে আমরা শক্তি বললাম মাত্র মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি বাংলা নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই ভাগে ভাগ করা যায়, গতিশক্তি আর বিভব শক্তি। তো আমাদের এই চ্যাপ্টারের আলোচনা গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে, এগুলোর বাইরে কোনো আলোচনা নেই। তোমরা জানো গতিশক্তির সমীকরণ কি? হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? গতিশক্তি আর বিভব শক্তি একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তুমি একটা বস্তুকে মাটি থেকে ছাদে তুলবা, বস্তুর মধ্যে সবটুকুই এখন বিভব শক্তি হিসেবে জমা থাকবে, কেমন? তার মধ্যে কোনো গতিশক্তি নেই। বস্তুটাকে ছাদ থেকে ফালাই দিবা, তার মধ্যে বেগ আসতে থাকবে, তার মধ্যে গতিশক্তি আসতে থাকবে। তার মধ্যে গতিশক্তি যত বাড়বে বিভব শক্তি তত কমবে। এমনভাবে কমবে যেন গতিশক্তি আর বিভব শক্তির যোগফল যেন অলওয়েজ সেম থাকে। এটাকে আমরা বলি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা সূত্র। তার মানে গতিশক্তির একক জুল, বিভব শক্তির একক জুল। কোনো একটা বস্তুর গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সবসময় ফিক্স থাকে। তো গতিশক্তি আর বিভব শক্তি একদম কিন্তু রিলেটেড, কেমন? তা আমরা গতিশক্তির সমীকরণ পড়ছি হাফ অফ এম ভি স্কোয়ার, দেখো এটা এখানে আছে, হাফ অফ এম ভি স্কোয়ার। বিভব শক্তি আমরা একটু আগেই পড়ে আসছি, এটা হচ্ছে এম জি এইচ। যে কোনো একটা বস্তুর জন্য ম্যাক্সিমাম বিভব শক্তি, ম্যাক্সিমাম গতিশক্তি সেম থাকে। যেমন একটা বস্তু দালানের উঁচুতে আছে, এখন তার মধ্যে পুরা শক্তিটাই হচ্ছে বিভব শক্তি, তার মধ্যে কোনো গতিশক্তি নাই, এটাই তার ম্যাক্সিমাম বিভব শক্তি, রাইট? যখন সে নিচের দিকে পড়বে তার বিভব শক্তি কমতে থাকবে, তার মানে এইখানের বিভব শক্তি চাইতে বেশি বিভব শক্তি হওয়া সম্ভব না, এটাই ম্যাক্সিমাম বিভব শক্তি। বস্তুটা পড়তে 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 মাটি একদম কাছাকাছি আসছে, এখনই পড়ে যাবে, এখন তার মধ্যে আর কোনো বিভব শক্তি নাই, পুরোটা এখন কি শক্তি? গতিশক্তি। তার মানে তার ম্যাক্সিমাম যে গতিশক্তি এটা হচ্ছে মাটির একদম কাছাকাছি আসার পরে হাফ অফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তি কোথা থেকে আসছে? ওই বিভব শক্তি থেকে আসছে। তার মানে ওই এম জি এইচ যদি ম্যাক্সিমাম বিভব শক্তি হয় আর এই হাফ অফ এম ভি স্কোয়ার যদি ম্যাক্সিমাম গতিশক্তি হয়, অবশ্যই অবশ্যই এরা সমান থাকবে। এম জি এইচ আর হাফ অফ এম ভি স্কোয়ার সমান। আমরা এখান থেকে এম এম কাটাকাটি করে দিতে পারি। এম এম কাটাকাটি করে দিলে দেখো আমরা লিখতে পারি জি এইচ সমান সমান হাফ অফ ভি স্কোয়ার। তার মানে লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 2gh। দেখো এটা কিন্তু আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ি, ভি স্কোয়ার সমান সমান 2gh, তাই না? তাহলে এই ফর্মুলা যেহেতু সত্যি, তার মানে আমি যে সমান সমান ধরছিলাম ওটাও সত্যি। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম ম্যাক্সিমাম বিভব শক্তি আর ম্যাক্সিমাম গতিশক্তি সবসময় কি থাকে? সমান থাকে, অলওয়েজ সেম থাকে, কেমন? এটা গেল, এটা আমরা মাত্রই পড়লাম। শক্তির রূপান্তর থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে একবার, এর একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং আমি দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলো পারি। ফর এক্সাম্পল এই 3 নাম্বারটা দেখো তো একটু, তুমি দেখলেই পারবা। বৈদ্যুতিক ইস্ত্রিতে মানে ইলেকট্রিক্যাল যে আয়রনগুলা বাসায় যে আমরা কাপড় ইস্ত্রি করি যেগুলা দিয়ে, এগুলা দিয়ে যখন আমরা তোমার বস্তু নেড়েচেড়ে যখন আমরা ইস্ত্রি নেড়েচেড়ে হচ্ছে আমরা শার্ট বা টি শার্ট বা প্যান্ট আমরা যখন আয়রন করি, তখন কি হয়? বিদ্যুৎ শক্তিটা ওটার ভিতরে আসতেছে, সেখান থেকে সেটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে, রাইট? তাহলে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে মুভ করতেছে সেটা, তাই না? আবার মনে করো কথার কথা, আমরা হচ্ছে ধরো বিদ্যুৎ দিয়ে আমরা কোনো একটা সাউন্ড রেকর্ডার চালাচ্ছি বা বিদ্যুৎ দিয়ে আমরা সাউন্ড বক্স চালাচ্ছি, এখন সাউন্ড বক্স থেকে কি আসে? শব্দ আসে। আর বিদ্যুৎ শক্তি দিয়ে চালাচ্ছি মানে কি? আমরা বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে কনভার্ট করতেছি, ঠিক না বলো? তার মানে আমাদের শক্তির যে রূপান্তরগুলা এগুলো আসলে এক্সাম্পল দেখে একটু বেসিক খাটাইলে বা একটু বুদ্ধি খাটাইলে এমনিতেই পারা যায়। এখানে দুইটা একটু আনকমন
আছে, সেটা হচ্ছে তোমার, দেখো আরেকটা তোমাকে বলি, 6 নাম্বারটা দেখো, 2 হাতের তালু ঘষলে তাপ উৎপন্ন হয়, এটা কিসের থেকে কিসের কনভার্সন? 2 হাতের তালু ঘষতেছো মানে কি তুমি হাতগুলোকে গতিশীল করতেছো, তাহলে এটা কি গতিশক্তি না? গতিশক্তি ওয়ান কাইন্ড অফ কি যান্ত্রিক শক্তি, তাহলে যান্ত্রিক শক্তি তোমার কনভার্ট হচ্ছে কিসে? তাপ শক্তিতে। 2 হাতের তালু ঘষলে যেহেতু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে যান্ত্রিক থেকে তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? এখন এক্সাম্পল চেঞ্জ করে দিতে পারে, 2 হাতের তালু ঘষলে পরস্পরের সাথে তাপ উৎপন্ন হয়, তারা বইলা দিচ্ছে, এই জন্য যান্ত্রিক থেকে তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে। যদি বলে 2 হাতের তালু ঘষে শব্দ তৈরি করতেছি, শব্দ হচ্ছে না? 2 হাতের তালু ঘষলে শব্দ হয় তো। যদি তারা বলে দেয় 2 হাতের তালু ঘষে শব্দ তৈরি করা হচ্ছে, এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? এখানে কিন্তু যান্ত্রিক থেকে শব্দতে রূপান্তরিত হচ্ছে। যে কোনো জায়গায় শক্তির কিন্তু একটা কনভার্সন হয় না, মাল্টিপল কনভার্সন হয়। তোমাকে কোনটার কনভার্সন জিজ্ঞেস করছে, এটা তারা কোয়েশ্চেনের মধ্যে হিন্ট দিয়ে দিবে। এই যে বলবে 2 হাতের তালু ঘষে শব্দ তৈরি হয়েছে, কোনটা থেকে কোনটা রূপান্তর? যান্ত্রিক থেকে শব্দ। 2 হাতের তালু ঘষা তাপ উৎপন্ন হয়েছে, কোনটা থেকে কোনটা রূপান্তর? এটা হচ্ছে যান্ত্রিক থেকে তাপের রূপান্তর। এটা তোমাকে বলে দিবে, তুমি প্রশ্ন দেখে হিন্টস ধরতে পারবা। কেমন? যেটা তোমার জানা থাকা লাগবে সেটা হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার। এটা একটু আনকমন। 9 নাম্বার আর 10 নাম্বার দেখো, সরি 10 আর 11, লাস্টের দুইটা, 10 এবং 11 লাস্টের দুইটা। কয়লা পোড়ালে তাপ তৈরি হয়, এটা কোন শক্তি থেকে কোন শক্তি? এটা একটু বুঝতে হবে। কয়লা পোড়ায়া যে তাপ হইছে, কিছু একটা থেকে তাপ শক্তিতে কনভার্ট হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এন্ড এটা বলা যাবে না যে কয়লা শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে, কয়লা শক্তি বলে কোনো শক্তি নাই। তো কয়লা পোড়াইলে তাপ কেন হচ্ছে? কারণ কয়লার মধ্যে একটা রাসায়নিক শক্তি থাকে, সেটা তাপে কনভার্ট হচ্ছে। তো এইটা একটু প্রথম দেখায় থতমত খেয়ে যেতে পারো, এটা মনে রাখতে হবে একটু ভালো করে। হ্যাঁ, কয়লা পোড়াইলে তাপ শক্তি, এটা কিন্তু কয়লা শক্তি না, এটা হচ্ছে রাসায়নিক শক্তি। এটা একটা ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক করে রাখবা। আরেকটা, বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ তৈরি হয়, এটা অবশ্য দেখে বোঝা যায়, রাসায়নিক দ্রব্য দেখেই বোঝা যাচ্ছে রাসায়নিক শক্তি থেকে আসলে তোমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। 10 এবং 11কে স্টার মার্ক করে রাখবা। এখান থেকে যদিও প্রশ্ন হয় নাই, হইতে পারে এই 10 এবং 11 থেকে। প্রশ্ন হয়েছে তোমার 1 নাম্বারটা থেকে। 1 নাম্বারটা একটু স্লাইডটা দেখাই আগের পাতায়, এই যে এটা থেকে দেখো। 1 নাম্বার, পানি উচ্চ স্থান থেকে যখন নিম্ন স্থানে প্রবাহিত হয়, উচ্চ স্থানে থাকার সময় তার মধ্যে বিভব শক্তি থাকে, সেটা নিচে প্রবাহিত হওয়ার সময় গতিশক্তিতে কনভার্ট হয়। এই গতিশক্তির সাহায্যে টারবাইন ঘুরাইলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এইখানে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। এটা পরীক্ষায় আসছিল, এটা একটাই। এটা তোমার বাংলাদেশে কিন্তু এটা হয় কাপ্তাইতে। কাপ্তাইতে মাটি থেকে অনেক ওপরে কাপ্তাই লেক আছে, মনে করে হচ্ছে কাপ্তাই লেক। এই লেকের মধ্যে কৃত্রিমভাবে পানি দিয়ে বাদ দিয়ে পানি মানে জলাধার বানানো হয়েছে আর কি, লেকটা বানানো হয়েছে। কেমন? এই লেকটা মাটি থেকে ধরো অনেক উপরে, ধরো এটা হচ্ছে অ্যাকচুয়াল মাটির লেভেল এইটা, আর পানিটা আছে অনেক উপরে। তো এই পানিটা উপর থেকে এই বাঁধটাকে একটু গেট খুলে টুলে পানিটাকে নিচের দিকে ফেলা হয়। এই পানিটা যখন উপরে ছিল তখন তার মধ্যে বিভব শক্তি ছিল, এই পানিটা নিচে পড়বে, নিচে একটা এরকম টারবাইন আছে, এই টারবাইনটা হচ্ছে পানিটা পড়লে ঘুরবে, ঘুরলে তখন বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে। কেমন? তাহলে এখানে যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হচ্ছে, এটা পরীক্ষায় আসছিল। ঠিক আছে? তো এইটা তোমার হচ্ছে গেল। আমরা এরপরে যাচ্ছি হচ্ছে শক্তির একক, শক্তির মাত্রা আমরা পড়ে ফেলছি, অলরেডি ডান। গতিশক্তি, এটার ব্যাপারে বলছি, হাফ অফ এমভি স্কোয়ার, এটা একটু আগে বললাম। গতিশক্তির একক, গতিশক্তির মাত্রা ওই শক্তির মতোই, আলাদা করে পড়ার কিছু নাই। গতিশক্তির রাশিমালার প্রতিপাদন দরকার নাই, আমাদের হাফ অফ এমভি স্কোয়ার মুখস্থ রাখলেই চলবে। এই হাফ অফ এমভি স্কোয়ার যেটা, এখান থেকে কিছু ম্যাথ কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে, দেখো একটু হাফ অফ এমভি স্কোয়ার থেকে দেখো। গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার, লিখলাম। আমি চাইলে এইখানে এইটাকে একটু এইভাবে লিখতে পারি, দেখো তো উভয় পক্ষে আমি এটাকে ইকে না বলে আমি কে বলি, দাঁড়াও। হ্যাঁ, কে সমান সমান হচ্ছে হাফ অফ এমভি স্কোয়ার। দেখো আমি এখানে যদি এটাকে এইভাবে লিখি, এটাকে একটা এম না লিখে এম স্কোয়ার লিখলাম, আর নিচে একটা এম দিয়ে ভাগ দিলাম, তাইলেও তো এম হইলো না, পাশে একটা ভি স্কোয়ার লিখলাম। কেমন? দেখো এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি হচ্ছে ভরবেগের বর্গ। এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি? ভরের বর্গ বেগের বর্গ, তো এটা ভরবেগের বর্গ। ভরবেগের ইকুয়েশনকে আমরা বলি পি, তাহলে এটা হলো পি স্কোয়ার, নিচে ওই এমটা রয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার গতিশক্তি আর ভরবেগের মধ্যে তুলনার জন্য সমীকরণ, কে সমান সমান পি স্কোয়ার বাই 2m।
তাহলে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার, বেগকে বর্গ করলে গতিশক্তির সাথে সমানুপাতিক, আরেকটা পাইছি ইকে সমানুপাতিক পি স্কোয়ার, ভরবেগকেও বর্গ করলে সেটা গতিশক্তির সমানুপাতিক হয়। এই দুইটা আমাদের লাগবে একটু পরেই। আপাতত আমরা এটার একটা ম্যাথ করব। ম্যাথ, এই ম্যাথটাও তোমার হচ্ছে আমি একটু নিচে লিখে দিচ্ছি, দাঁড়াও। 2 কেজি ভরের একটা বস্তু, 2 কেজি ভরের বস্তু, এটার বেগ হচ্ছে 3i প্লাস 4j, এটা হচ্ছে তার বেগ। বলছে গতিশক্তি কত। এখন এই অঙ্কে টুইস্ট কোথায়, আমরা জানি গতিশক্তি সমান সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, না? এম তো আমার দেয়া আছে, ভি কিন্তু সরাসরি দেয়া নাই, তার বদলে কি দেয়া আছে, ভেক্টর দেয়া আছে, বেগের ভেক্টর। এখান থেকে বেগের মানটা বের করতে হবে। বেগের মান কিভাবে বের করব, এই যে এইভাবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারের রুট, 3i প্লাস 4j, রুট করলেই হয়ে যাবে। তো আমার এই রুট করলে কত হবে, 5। তো বেগের মান হচ্ছে 5, তার মানে হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু 5 বর্গ, যদি কাটাকাটি উত্তর হচ্ছে 25। এটা হচ্ছে অ্যান্সার। কেমন? এখানে একটা ব্যাপার খেয়াল রাখবা যে ভাইয়া এইখানে তো 3i প্লাস 4j থাকার কারণে 3 আর 4 বর্গ করে যোগ করলে সেটাকে রুট করা যায়, যেমন 25 রুট করলে 5 হইল। যদি এটা 3i প্লাস 4j না থেকে অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে কি হইতো, ধরো কথার কথা, এটা ধরো আছে তোমার হচ্ছে 2i প্লাস 3j, এটা যদি থাকতো তাহলে কি করতাম, তাহলে আমরা বলতাম রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যে ভাই এখন তো রুট করা যাচ্ছে না, দরকার নাই, এটাকে এভাবে রেখে দাও, এটা হচ্ছে রুট ওভার 13, তাই না? এটাকে এভাবে রেখে দাও। তো তোমার ফাইনালি কি হইতো এখানে তখন, হাফ ইন্টু 2 ইন্টু রুট ওভার 13 বর্গ, না? রুট ওভার 13 বর্গ তো 13ই, তো রুটটা তো চলেই যাচ্ছে, তো রুট তো করার দরকার নেই আসলে। হাফ আর 2 চলে গেল, রুট ওভার 13 বর্গ মানে 13, তাই না? আনসার 13। তো আমার এখানে বেগের ভ্যালুটা কত দেওয়া আছে কোনো সমস্যা নাই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার করতে পারবো। কেমন? এটা গেল। এইবার একটা বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। দেখো তো ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক। তাহলে এটাকে বর্গ করলে, ভরবেগকে দ্বিগুণ করলে দ্বিগুণের বর্গ কয় গুণ, 4 গুণ, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4 গুণ হবে, তাই না? গেছে। কাজশক্তি উপপাদ্য আমরা মনে আছে একটু আগে বলছি, একটা বস্তুকে যদি উপরের দিকে তুলি তাহলে যতটুকু কাজ হবে এটাই তার বিভব শক্তির সমান। আর একটু আগে আমরা পড়ছি ম্যাক্সিমাম বিভব শক্তি আসলে ম্যাক্সিমাম গতিশক্তি, তাই না? তাহলে একটা বস্তুর উপর কৃত কাজ তার বিভব শক্তিরও সমান, তার গতিশক্তিরও সমান, এটাই কাজশক্তি উপপাদ্য। দেখো এটাই একদম প্রথমে লেখা আছে, লব্ধি বল কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তন মানে বিভব শক্তির পরিবর্তন মানে কৃত কাজ, সবই একই কথা, সেম। সব কাজ এবং শক্তি টোটালটাই হচ্ছে ভাই ভাই। কেমন? আচ্ছা এখানে দেখো দুই একটা জিনিসপত্র আছে, একটু দেখে নাও। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে কিনা, না। গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, এম তো ভর পজিটিভ, বেগ নেগেটিভ হইলেও বেগের বর্গ কিন্তু পজিটিভ হয়ে যাবে, তো গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। বিভব শক্তি ঋণাত্মক হতে পারে কিভাবে, তুমি যদি একটা বস্তুকে মাটি থেকে নিচের দিকে নিয়ে যাও তাহলে তার বিভব শক্তি ঋণাত্মক হতে পারে, মাটি থেকে উপরের দিকে তুললে বিভব শক্তি পজিটিভ, মাটি থেকে নিচের দিকে গেলে বিভব শক্তি নেগেটিভ, ঠিক আছে? তাহলে বিভব শক্তি ঋণাত্মক হতে পারে কিন্তু গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। আরেকটা হচ্ছে একটা হালকা বস্তু আর ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটার গতিশক্তি বেশি, এটা আমি তোমাকে একটু ইজিলি বলে দিই। আমাকে একটু বলো তো, বুলেট আর রাইফেল এই দুটার মধ্যে কোনটা ভারী? রাইফেল ভারী, হালকা কোনটা? বুলেট। বলো তো যখন গুলি করা হবে তখন বুলেটটা তো সামনের দিকে দৌড় দেয়, রাইফেলটা পেছন দিকে দৌড় দেয় না? তুমি আমাকে বলো তো কোনটার গতিশক্তি বেশি হবে? অবশ্যই ছোটটার। রাইফেল বুলেটের গতিশক্তি বেশি হবে না? এই জন্য তো বুলেট দিয়ে তোমার কোনো কিছুকে ছিন্ন ভিন্ন করে ফেলা যায়, রাইফেল দিয়ে তো ছিন্ন ভিন্ন করে ফেলা যায় না, রাইট? তাহলে যেটা ছোট যেটা হালকা তার গতিশক্তি বেশি হবে, আর যেটা ভারী তার ভরবেগ বেশি। দেখো এটা মিলায় পড়বা, ভারীতে ভরবেগ বেশি, ভারী মানে ভর বেশি মানে ভরবেগও বেশি, কিন্তু হালকাটার গতিশক্তি বেশি। এইভাবে মনে রাখতে পারো রাইফেল আর বুলেট দিয়ে। দেখো এখানে দেখো 2 নম্বর পয়েন্টে আমাদেরকে ডিটেল লেখা দেখো যে তোমার হচ্ছে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগের চেয়ে বেশি হবে, তার মানে ভারীটার ভরবেগ বেশি, কেমন? আর হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। হালকা বুলেটটা দিয়ে মনে রাখতে পারো,
বুলেটের গতিশক্তি বেশি মানে ভারীটা তোমার হচ্ছে কি হালকাটারও গতিশক্তি বেশি। আচ্ছা, এইখানে প্রশ্ন পড়াইতে গিয়ে একটা ইয়ে আসছে যে শামিমা বলছে এক্সাম লাস্ট টাইম মানে কোন এক্সামটা বলো তো শামিমা, একটু এক্সামের নামটা বলবা, এক্সামের নামটা বলবা কোন এক্সামের জন্য বলো তো। তাইলে আমাদের হচ্ছে এই প্রশ্নটা আমাদের অনুশীলনের অবজেক্টিভ থেকে আমরা তুলে নিয়ে আসছি। আমি কোয়েশ্চেনটি নিচে লিখে দিচ্ছি, দেখো 1 কেজি এবং 4 কেজি ভরের দুইটা বস্তু সমান গতিশক্তি নিয়ে চলছে, সমান গতিশক্তি নিয়ে চলছে। তাদের ভরবেগের অনুপাত কত? ভরবেগের অনুপাত কত? এইগুলাকে না আমি বলি কয় গুণের ম্যাথ। কয় গুণের ম্যাথ ফার্স্ট টাইমে তোমরা যারা মেডিকোতে ছিলা তোমরা দেখছিলে আমি ক্লাসে কয় গুণের ম্যাথ খুবই ইজিলি করাই দিই। অনুপাতের ম্যাথ মানে কয় গুণের ম্যাথ। এই ম্যাথগুলো করার একটা সুন্দর উপায় আছে, এত মানে অনেক বড় করে না করলেও চলে। হ্যাঁ, কিভাবে করতে হয় শোনো। কয় গুণের ম্যাথে প্রথম কাজ হচ্ছে সঠিক ফর্মুলাটা বাইর করা। সঠিক ফর্মুলা কোনটা খেয়াল করে দেখো, ভর আছে, গতিশক্তি আছে, ভরবেগ আছে, তাহলে ফর্মুলা কোনটা? ইকে সমান সমান পি স্কোয়ার বাই 2m, তাই না? এখন আমি লিখতেছি ফর্মুলাটা, ইকে সমান সমান পি স্কোয়ার বাই 2m, তাই না? 2 নাম্বার কি চাইছে সেটা বের করা। কি চাইছে? ভরবেগ চাইছে, তো পি চাইছে। যেটা চাইছে সেটাকে বামে রাখা, বাকি সব অন্য পাশে নিয়ে যাই। দাঁড়াও, আমি পি কে বামে রাখি, বাকি সব অন্য পাশে নিয়ে যাই। অবশ্যই এটাকে রুট করে ঠিক করতে হবে, সাইজ করতে হবে। পি সমান 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 √2 √m √e লিখছি, ঠিক আছে? এইবার ধ্রুবকগুলোকে বাদ দিয়ে দেয়া। ধ্রুবক কে? √2 ধ্রুবক, এটাকে বাদ দিয়ে দিব। ইকে ধ্রুবক, যেহেতু সমান গতিশক্তি বলছে এটাকে বাদ দিয়ে দিব। আমরা যখন ধ্রুবক বাদ দিয়ে দেই তখন কিন্তু আমরা সমানুপাতিক কথাটা লিখি, রাইট? ধ্রুবক বাদ দিয়ে দিছি না, সমানুপাতিক কথা লিখছি, পি সমানুপাতিক √m লিখে ফেলছি। এইবার ভরের মানগুলো বসাই দিব। ভরের মানগুলো বসাই দাও, এম এর মধ্যে ভরের মানগুলো বসাই দাও। দেখো তো ভরবেগের অনুপাত চাইছে না, তুমি এই পাশে ভরের জায়গায় ভরের অনুপাতটা বসাই দাও। ভর কত ছিল 1 আর 4, তাহলে 1 আর 4 অনুপাত বসাই দিছে, তাহলে আমার পি হবে 1 আর 2, তার মানে উত্তর হচ্ছে 1:2। দেখো এই অ্যান্সার হচ্ছে 1:2। তাহলে কয় গুণের ম্যাথের জন্য কি লাগবে, কি ফর্মুলা সেটা বের করো। কাকে চাইছে সেটা বামে নিয়ে আসো এবং তাকে সাইজ করো, মানে তার মধ্যে স্কোয়ার থাকলে স্কোয়ারটা সরাও, রুট থাকলে রুটটা সরাও, সব অন্য পাশে নিয়ে যাও, তাকে একা রাখো। তারপরে ধ্রুবক কে তাদেরকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে সমানুপাতিক নিয়ে আসো। তারপরে যেটা বাকি থাকে সেটার মধ্যে তার অনুপাতটা বসায় দাও, যে সে কয় গুণ, তাহলে তুমি অ্যাকচুয়ালটার অনুপাতটা পেয়ে যাবা, উত্তর কয় গুণ চাইছে সেটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে ধরো আমি যদি কাউকে বলি যে 1 কেজি 4 কেজি ভরের দুইটা বস্তু একই ভরবেগ নিয়ে চলছে, এটা যদি বলি একই ভরবেগ নিয়ে চলছে, গতিশক্তির অনুপাত কত, তখন কি করতা? তখন তুমি কি করতা? ফর্মুলাটা এইভাবে রাখতা, তারপর দেখতা কাকে চাইছে, গতিশক্তি চাইছে, তাহলে গতিশক্তি তো বামেই আছে, তাকে আর বামে নেওয়া দরকার নাই। তারপরে সবগুলো ধ্রুবক বাদ দিয়ে দিতা। ধ্রুবক কে? পি স্কোয়ার ধ্রুবক বাদ, 2 ধ্রুবক বাদ, তাহলে আমি তখন বলতাম ইকে সমানুপাতিক 1/m, ইকে সমানুপাতিক 1/m। তখন আমি এখানে মান বসাতে হবে। দেখো আমি বলতাম ইকে সমানুপাতিক 1/, এই এম এর জায়গায় এম এর মানগুলো বসাইতাম, অনুপাত বসাইতাম। এম এর মানগুলো কি 1 কেজি আর 4 কেজি না, তাহলে 1/4 নিচে বসাইতাম, উল্টালে কি হয়ে যেত 4/1 হয়ে যেত। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার হইতো 4:1। কেমন? এটা কি বুঝতে পারছো? আমাদের এই টপিক ডান। আচ্ছা, এখান থেকে একটা তক্তা বুলেটের ম্যাথ আছে, এটা খুবই সোজা। তক্তা বুলেটের ম্যাথ হচ্ছে যে একটা রাইফেলের গুলি তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ 3 গুণ করা হলে তক্তা কয়টা ভেদ করবে। এটার জন্য ফর্মুলা হচ্ছে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার। দেখো বেগ 3 গুণ করছে, তাহলে গতিশক্তি কি 9 গুণ হবে না? 3 এর বর্গ কত 9, তাহলে তক্তাও আগের চেয়ে 9 গুণ বেশি ভেদ করবে।
তাহলে উত্তর হচ্ছে 9। এখানে 4 গুণ বললে উত্তর হতো 4 বর্গ 16। কেমন? আচ্ছা, স্থিতিশক্তি আর বিভব শক্তি থেকে আমাদের এক্সট্রা যেটা লাগবে, স্থিতিশক্তি 3 প্রকার, এটা লাগবে। এই 3 প্রকারের নামগুলা আমরা মনে রাখবো হচ্ছে অস্থির দিয়ে, অস্থির, ভুল বানানে অস্থির, অতে অভিকর্ষীয়, স্থিতিস্থাপকতা, আর রতে হচ্ছে তড়িৎ বিভব শক্তি। মোট 3টা। প্রশ্ন আসবে নিচের কোনটা বিভব শক্তির প্রকারভেদ না, নিচের কোনটা বিভব শক্তির প্রকারভেদ না। আচ্ছা, আমাদের কম্পেনিয়ন বইতে বিভব শক্তির অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলোকে আমি একসাথে করে দিছি। আর প্রকারভেদটা তো নিচে মাত্রই আমি তোমাকে এক্সাম্পলটা বলে দিলাম কিভাবে পড়তে হবে অস্থির দিয়ে। এটা একটা খুবই মারাত্মক একটা ম্যাথ, এটা অ্যাডমিশন টেস্টে একটা আসার মতো ম্যাথ। একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল। খেয়াল করে দেখো, এখানে তোমার একটা মাত্র ডাটা আছে, দ্বিগুণ। আর বলছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বস্তুটাকে গতিশক্তি বিভব শক্তি মাপা হয়েছে, মেপে দেখা হয়েছে একটা একটা দ্বিগুণ, কত উচ্চতা থেকে বস্তুটা ফেলা হয়েছে। খেয়াল করে দেখো, এখানে 2টা উচ্চতার খেলা হচ্ছে। একটা হচ্ছে যে উচ্চতা থেকে বস্তুটাকে ফেলছিলা, বড় উচ্চতা যেটা যেখান থেকে ফেলছিলা সেটা। আরেকটা হচ্ছে কোন উচ্চতায় মাপামাপি করছো, মানে ছোট উচ্চতা যেটা সেটা। আইদার তোমার কাছে বড় উচ্চতা চাইবে অথবা তোমার কাছে ছোট উচ্চতা চাইবে। খেয়াল করো, এখানে দেখো বলা হয়েছে কোন উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল, তার মানে বড় উচ্চতাটা চাইছে। মাথার মধ্যে ঢুকাও, বড় উচ্চতা চাইছে। তাহলে আমার যে উচ্চতাটা দেয়া আছে এটা ছোট উচ্চতা, স্মল উচ্চতা। তাহলে এটাকে বড় করতে হবে। বড় করলে আমার অ্যান্সার বেরোয় যাবে। বড় করবো কিভাবে? কিছু না কিছু দিয়ে গুণ করে। কত দিয়ে গুণ করব? যত গুণ দেয়া আছে ওইটাকে মনে মনে 1 বাড়াবো। এটাই আমার অ্যান্সার, 3 × 30। খেয়াল করো, আমার এখানে 2টা উচ্চতার খেলা, একটা বড় উচ্চতা যেখান থেকে ফেলছিল, একটা ছোট উচ্চতা যেখানে এসে মাপামাপি করতেছে। আইদার তোমাকে বড়টা দিয়ে বলবে ছোটটা বের করো, মানে বলবে যে এত উচ্চতা থেকে ফেলছি, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হয় এটা বলতে পারে, ছোটটা চাইছে, তখন হচ্ছে বড়টা থেকে ছোটটা বের করতে হবে। আর যদি ভূমি থেকে এত উচ্চতায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল, তার মানে বড়টা চাইছে। তো বড়টা যদি জানতে চায় তাহলে যেটা দেয়া আছে সেটাকে বড় করতে হবে, তো গুণ করতে হবে। কত দিয়ে? যত গুণ তার চেয়ে 1 বাড়ায় দাও। তো 3 × 30, 3 গুণ বললে 4 × 40, এভাবে হইতো। এখন যদি উল্টা ম্যাথটা আমরা দেখি, দেখো এই ম্যাথটা দেখো, 30 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, মানে যে উচ্চতা থেকে পড়ছে এটা বলে দিচ্ছে, তো বড়টা দিয়ে দিচ্ছে 30 মিটার। বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তার মানে আমার এখানে যে উচ্চতাটা দেয়া আছে এটা একটা বড় উচ্চতা, তো এটাকে আমার ছোট করতে হবে। কি করে ছোট করব? ভাগ করে ছোট করব। কত দিয়ে ভাগ করব? যে দ্বিগুণ বলা আছে তো আমি 3 দিয়ে ভাগ করব। উত্তর হচ্ছে 3 × 30, এটা হচ্ছে অ্যান্সার। কেমন? এটা গেল। লাস্ট আমাদের টপিক আজকে ক্ষমতা। তোমাকে আজকে চ্যাপ্টারের শুরুতে বলছিলাম ক্ষমতা পরিমাপ করার সময় কি লাগে? সময়টা লাগে। কাজ ডিভাইডেড বাই সময় হচ্ছে ক্ষমতা। যদি কোনো জায়গাতে ধরো একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তুলবা, যদি দুইজনে যদি সমান একই বস্তু একই উচ্চতায় একই সময়ে তোলে, মানে তুমিও মাটি থেকে একটা বলকে উপরের দিকে তুললা 2 সেকেন্ড সময়ে, আমিও মাটি থেকে একটা ডুপ্লিকেট বল তুললাম উপরে 2 সেকেন্ড সময়ে, তাহলে দুইজনের জন্যই বল সমান, মানে ভর সমান। দুইজনের জন্য একই উচ্চতায় তুলছি তো এইচ সমান, দুইজনই 2 সেকেন্ডে তুলছি তো দুইজনের টিও সমান, তার মানে দুইজনের ক্ষমতাও সমান। ক্ষমতা সময়ের সাথে ডিপেন্ডেন্ট। কেমন? এটা মাথায় রাখতে হবে। তো আমরা ক্ষমতার একক মাত্রা এখান থেকে পড়ে ফেললাম। এটা আমরা ক্লাসে শুরুতেও পড়ছিলাম যে ক্ষমতা হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। তো কাজের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, কাজের এককে সময়ের একক দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ক্ষমতার জন্য একটা জিনিস জানা থাকা লাগে বাড়তি, সেটা হচ্ছে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতার একক হচ্ছে এইচপি, হর্স পাওয়ার, এইচপি। এটার মানে হচ্ছে 746 ওয়াট। কেমন? সাথে আরো কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার কিলোওয়াট মানে কত ওয়াট, হ্যাঁ, মেগাওয়াট মানে কত ওয়াট, এগুলো সোজা। মেগাওয়াট মানে 10⁶, কিলোওয়াট মানে 10⁻³ মানে 1000 ওয়াট, তাই না? আচ্ছা, তো এইগুলা লাগবে, এগুলো সোজা, ইজি।
আর দেখো এখানে একটা প্রশ্ন দেখো, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি, আমি একটু নিচে লিখে দিই, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প দরকার? কত ক্ষমতার পাম্প মানে পি চাইছে, তাই না? তো আমরা কি জানি, পি সমান সমান mgh/t। এম মানে কত? 10 লিটার পানি মানে কি 10 কেজি পানি, তাই না? 10 কেজি পানি। জি এর মান 9.8, কত মিটার উপরে? 10 মিটার উপরে। টি এর মান কত? প্রতি সেকেন্ডে, তার মানে টি এর মান 1 সেকেন্ড। তো 10 10 এ 100, 100 আর 9.8 হচ্ছে 980, তারপর 980 ওয়াট। সোজা প্রশ্ন, ঠিক কিনা? সোজা প্রশ্ন। এইটা দেখো একটা প্রশ্ন, এক ব্যক্তি একটি বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় ওঠায়, আরেক ব্যক্তি 60 সেকেন্ডে একই উচ্চতায় তুলতে পারে, তাদের কাজের অনুপাত কত? খেয়াল করো, কাজের অনুপাত চাইছে। একজন 30 সেকেন্ডে তোলে, আরেকজন 60 সেকেন্ডে তোলে, তো ক্ষমতার ডিফারেন্স আছে এখানে, কিন্তু কাজের কিন্তু কোনো ডিফারেন্স নাই, কারণ একই বস্তুকে একই উচ্চতায় তুলতেছে, দুজনের কাজ কিন্তু সেম। তার মানে এখানে কাজের অনুপাত হচ্ছে 1:1। হ্যাঁ, যদি ক্ষমতার অনুপাত চাইতো তাহলে প্রথমজন 30 সেকেন্ডে তুলতেছে, দ্বিতীয়জন 60 সেকেন্ডে তুলতেছে, তারপরে প্রথমজন বেশি দ্রুত তুলতেছে, তার পাওয়ার বেশি, তখন উত্তর হইতো 2:1। ক্ষমতা চাইলে উত্তর হতো 2:1, কিন্তু কাজ চাইছে উত্তর হচ্ছে 1:1। একটা ট্রিক কোয়েশ্চেন কিন্তু এটা, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। দেখো এটা এই বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন। একটা ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটা বোঝা 0.1 মিটার পার সেকেন্ড 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওঠানো হলে তার প্রকৃত ক্ষমতা কত? আমরা এটার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করবো সেটা হচ্ছে, আমরা জানি F = mgh/t। ভালো করে খেয়াল করো, এখানে mg যেটা, এটা কিন্তু আর ওজন, রাইট? এটাকে আমরা বলতে পারি f, আর h/t যেটা সরণ বাই সময়, এটাকে আমরা বলতে পারি বেগ। তাহলে ক্ষমতার কিন্তু আরেকটা ফর্মুলা আছে, P = FV। F হচ্ছে তার ওজন বা প্রয়োগকৃত বল, আর h/t হচ্ছে তার বেগ। তো দেখো এখানে 220 কেজি ভরের একটা বোঝা, মানে 220, জি এর মান 9.8 আর বেগের মান হচ্ছে 0.1, বেগের মান হচ্ছে 0.1। তো ক্ষমতা হচ্ছে সবগুলোর গুণফল, 0.1 আর 220 গুণ করলে হয় 22। তো 22-এর সাথে 9.8 কষ্ট করে গুণ করতে হবে। কিভাবে করব? আমরা 22-এর সাথে 9.8 গুণ না করে আমরা 10 গুণ করব। আমরা 9.8-এর যে একটু বেশি গুণ করলাম, 10 গুণ করলাম, তার মানে আমাদের যে অ্যান্সারটা আসবে এটা অ্যাকচুয়াল অ্যান্সার থেকে একটু বেশি। আমাদের অ্যান্সারটা অ্যাকচুয়াল অ্যান্সার থেকে একটু বেশি। দেখো তো আমাদের অ্যান্সারের চেয়ে একটু কম কোনটা? বি নাম্বারটা 215.6, তাই না? আমাদের অ্যান্সার অ্যাকচুয়াল অ্যান্সার থেকে একটু বেশি, তাহলে উত্তর হচ্ছে বি। বোঝা যাচ্ছে? 9.8 দিয়ে গুণ করতে হবে জরুরি না, আমরা 10 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করে আমরা তার উত্তরটা একটু কমাই দিব। গেল। ক্ষমতা, বল আর বেগের মধ্যে সম্পর্ক মাত্রই বললাম, P = FV। এটা আমাদের অলরেডি পরীক্ষায় আসছে, এটার একক মাত্রা পারি, এক অসহমতা পারি, আমাদের এটা পড়া হয়েছে। বৈদ্যুতিক ব্যবহার একক আমরা এটাও পড়ে ফেলছি। কর্মদক্ষতা, এখানে একটা ছোট্ট কথা আছে, শোনো। কর্মদক্ষতার একক তাপগতিবিদ্যা চ্যাপ্টারে দেওয়া আছে, কর্মদক্ষতার একক হচ্ছে নাই। কর্মদক্ষতার আসলেই কোনো একক নাই, কর্মদক্ষতার কোনো একক নেই। কর্মদক্ষতা মানে কি? আউটপুট বা ইনপুট। আউটপুট হচ্ছে এত নিউটন, ইনপুট হচ্ছে এত নিউটন, কাটাকাটি করলে কর্মদক্ষতা, তারপর নিউটন নিউটন চলে যাবে। যে কোনো কিছু কর্মদক্ষতার কিন্তু একক নেই, কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারে বলা আছে কর্মদক্ষতার একক হচ্ছে হর্স পাওয়ার, এইচপি। এটা ভুল। আর মেডিকেল ভর্তি পরীক্ষার নিয়ম কি? বইয়ের ভুল থাকলে ভুলটাই মনে রাখতে হবে। আমার শুধু বুঝতে পারতে হবে যে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়েছে। কিভাবে বুঝবো? পরীক্ষাতে চ্যাপ্টার নাম্বার বলা থাকে না। আমরা বুঝবো এইভাবে, যদি অপশনের মধ্যে হর্স পাওয়ার স্পেসিফিক্যালি দেয়া থাকে, কর্মদক্ষতার একক নিচের কোনটা, অপশনে হর্স পাওয়ার আছে, তাহলে বুঝতে হবে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়েছে, কারণ হর্স পাওয়ারের ব্যাপারে অন্য কোনো চ্যাপ্টারে কোনো কথা বলা নেই। তাহলে কর্মদক্ষতার একক কি? অপশনে হর্স পাওয়ার থাকলে হর্স পাওয়ারই দাগাইতে হবে, না থাকলে তখন কর্মদক্ষতার একক নাই দাগাইতে হবে। ঠিক আছে? এটা তোমাদের স্থিরতরি চ্যাপ্টারও গেলেও তোমরা এরকম একটা প্রবলেম পাবা। হ্যাঁ, আমরা আপাতত এইটা এইভাবে মনে রাখবো। বলের প্রকারভেদ আমাদের আজকের লাস্ট টপিক। বল দুই ধরনের হতে পারে, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল হচ্ছে বাপের ভদ্র বাচ্চা, যে সব কথা শোনে, যে আদর্শ, যে দুনিয়াতে নাই। সংরক্ষণশীল বল একটা আদর্শ কাইন্ড অফ বল। কোনো বলই পুরোপুরি সংরক্ষণশীল হতে পারে না,
দুনিয়াতে তুমি যত বল দেখতে পাও সবই হচ্ছে অসংরক্ষণশীল বল। কেমন? তো সংরক্ষণশীল বল মনে রাখার চাইতে অসংরক্ষণশীল বল মনে রাখাটা ভালো। তুমি দেখো সংরক্ষণশীল বল কোনগুলো দেখো, অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং এর বিকৃতি প্রতিরোধী বল, সব আদর্শ আদর্শ কথাবার্তা। তো আমরা একটা পড়বো, আমরা শুধু অসংরক্ষণশীলটা পড়বো। দেখো অসংরক্ষণশীল বলের যে এক্সাম্পলগুলো আছে, ঘর্ষণ বল, সান্দ্র বল, এই এক্সাম্পলগুলো আমরা পড়বো। হ্যাঁ, তাহলে আমাদের আর সংরক্ষণশীল বলের এক্সাম্পলগুলো পড়া লাগবে না। সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলের জন্য লাগবে কি? অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্যগুলো লাগবে, এই যে 5টা বৈশিষ্ট্য আছে। আবার সংরক্ষণশীল বলের 5টা বৈশিষ্ট্য আছে, এই 5টা লাগবে। এগুলো এখনো একবারও ভর্তি পরীক্ষা আসে নাই, আসতে পারে এই ধরনের প্রশ্ন থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। আমরা এই 5টা পয়েন্টকে আলাদা করে না পড়ে আমরা একটা ছকের মধ্যে পড়বো, তাহলে আমাদের একবারে পড়া হয়ে যাবে। দেখো যে বলের তুলনা, আমরা সবগুলা বলের তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি বসায় দিছি। মনে রাখবো কিভাবে বলি, আমরা সংরক্ষণশীল বল কি, যে বললাম ভাবের ভদ্র বাচ্চা, আমরা প্লাস দিয়ে মনে রাখবো। সংরক্ষণশীল বলের সবই পজিটিভ। তুমি দেখো নির্ভর করে, পুনরুদ্ধার করা যায়, নির্ভর করে, সংরক্ষিত হয়, শূন্য হয়। কেমন? এখানে দেখো সবই না, দেখো না 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 না। এখানে একটা পয়েন্ট হচ্ছে তোমার একটু দেখতে হবে, সেটা হচ্ছে সংরক্ষণশীল বলে এক স্থান থেকে অন্য স্থানে কাজ স্থানান্তরের উপর, কাজ পথের উপর নির্ভর করে না, তুমি কিভাবে নিয়ে গেছো তার উপর নির্ভর করে না। মনে আছে কি না ভাইয়া, তোমাকে একটা এক্সাম্পল দিছিলাম যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তুমি এখান থেকে যদি সোজাসুজি নিচে নামো আর এখান থেকে তুমি যদি কোনায় কোনায় নিচে নামো, দুই ক্ষেত্রেই কিন্তু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সেম হবে, দুই ক্ষেত্রেই উত্তর হচ্ছে এমজিএইচ। তোমার এখানে তুমি কোন রাস্তায় গেছো তার উপর কৃত কাজ চেঞ্জ হবে না, তোমার ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে চেঞ্জটা সেটাই তোমার হচ্ছে দেখা হবে। তো দেখো দেখো এটাই দেখো বলা আছে, কেবলমাত্র বস্তুর আদি এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে সংরক্ষণশীল বল। মানে তুমি এখান থেকে এখানে আসছো, সোজাসুজি আসছো না আঁকায় বাঁকায় আসছো, তার উপর সংরক্ষণশীল বল ডিপেন্ড করে না। সংরক্ষণশীল বল সবার জন্য সেম, এটা কিন্তু একটা ভদ্রতা, এটা কিন্তু একটা ভালো মানুষই, তাই না? অসংরক্ষণশীল বল জাজ করে, সে দেখবে যে তোমার পথটা কেমন ছিল, তুমি কি সরাসরি আসছো না বেকায় তারায় আসছো, সে দেখবে। তো এটা একটা বেয়াদবি, জাজমেন্টাল সে, তাই না? এই পাশের বাড়ির আন্টিদের মতো। তো আমরা অসংরক্ষণশীল বলে সবই কিন্তু নেগেটিভ পড়তেছি, এইটাও যে একটা পজিটিভ, এটাও কিন্তু আসলে নেগেটিভ। মনে করো কেউ বললো যে ওই লোকটা খুবই সৎ ঘুষখোর, ঘুষ ছাড়া কাজই করে না, এই সৎ ঘুষখোরও কিন্তু আসলে কোনো পজিটিভ পয়েন্ট না, এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্টই, রাইট? তো আমরা এটাকে নেগেটিভ বলতেছি, সবই নেগেটিভ। এই লাস্টের যে এক্সাম্পলগুলো আছে দেখো, সবল এবং দুর্বল নিউক্লিয় বল, ঘর্ষণ বল আর সান্দ্র বল, এইগুলাকে আমরা একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো। অসংরক্ষণশীল বলের ছন্দ হচ্ছে সাদা ঘাস। সাদা ঘাস, এই বলো তো ঘাস কি কখনো সাদা হয়? অবশ্যই না, এইটাও একটা ভেজাইল্লা ছন্দ, তাই না? ঘাস তো সবুজ হয়, যেহেতু সে ভেজাইল্লা তার এক্সাম্পলের ছন্দটা ভেজাইল্লা। সাদা ঘাস, সতে সবল, দতে দুর্বল, ঘতে ঘর্ষণ, সতে সান্দ্র, এই 4টা হচ্ছে অসংরক্ষণশীল বলের এক্সাম্পলের জন্য ছন্দ। সাদা ঘাস, এর বাইরে যা আছে সবই সংরক্ষণশীল। কেমন? তাহলে আমার সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল সবগুলোর এক্সাম্পল একবারে পড়া হয়ে গেল। তাহলে তোমাদের আজকের ক্লাসের টপিক এখানেই শেষ। আমাদের এই যেটা শেষ করার আগে একটু বলে দিই, এই যে এক নজরে প্রয়োজনীয় সূত্রাবলী, আমরা কিন্তু মোটামুটি সবগুলো সূত্রই আসলে দেখছি। আমরা হচ্ছে তোমার W=Fs দেখছি, Fs cos θ দেখছি, হাফ অফ কে এক্স স্কোয়ার দেখছি, এইটা আমরা মহাকর্ষ বিষয় চ্যাপ্টারে দেখবো, এখন আমরা দেখবো না। এটা পর্যায়বৃত্তিক গতিতে আমরা দেখবো, এখন দেখবো না। এটা মহাকর্ষ চ্যাপ্টারের ইকুয়েশন, এটা আমাদের এই চ্যাপ্টারে লাগবে না। আমাদের এই দুইটা আমরা দেখছি, হ্যাঁ। তারপরে পি ইকুয়ালটা আমরা এফ ভি দেখছি, ইপি ইকুয়ালটা হাফ অফ কে এক্স স্কোয়ার দেখছি। এই দুইটা আমাদের হচ্ছে আসলে এখনকার প্রশ্ন না, এই দুইটা বাদ। এই দুইটা হচ্ছে তোমার পর্যায়বৃত্তিক গতি চ্যাপ্টারের প্রশ্ন, ইপি আর ইকের ইকুয়েশন, হ্যাঁ এইটা আমরা দেখছি, এগুলো আমাদের হয়েছে। পি ইকুয়ালটা এফ বি আমরা দেখছি, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে কাজ সমান সমান হচ্ছে আদি গতিশক্তি মাইনাস ফাইনাল গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এটা আমরা দেখছি। আর গতিশক্তি হচ্ছে কৃত কাজের, গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান কাজ শক্তি উপাদ্য। আমাদের ইকুয়েশন আসলে মোটামুটি সবগুলোই পড়া হয়ে গেছে। যেগুলা এখানে বাড়তি ইকুয়েশন দেওয়া আছে এগুলো আসলে অন্য চ্যাপ্টারের, মহাকর্ষ চ্যাপ্টারের ইকুয়েশন আর হচ্ছে পর্যায়বৃত্তিক গতি চ্যাপ্টারের ইকুয়েশন, ওইগুলো আমরা যখন ক্লাস হবে তখন দেখব। তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আমরা একটা মোটামুটি 1 ঘন্টা 25 মিনিটের ক্লাস নিলাম, যেটা আমরা শুরুতে বলছিলাম ক্লাসের শুরুতে যে আমরা মোটামুটি 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 25 মিনিটের ক্লাস নেব। সবাই আশা করি ক্লাসটা ভালো বুঝছো। এই চ্যাপ্টার থেকে কী কী ম্যাথ লাগবে, এই চ্যাপ্টারের কী কী অনুশীলনের অবজেক্টিভ লাগবে সেগুলো আমি ক্লাসে সলভ করাই দিছি। ভর্তি পরীক্ষা এই চ্যাপ্টার থেকে কী ম্যাথ আসছে সেগুলো আমি ক্লাসে বলে দিছি, মোটামুটি যতগুলো পারি আলোচনা করে দিছি।
এই চ্যাপ্টার নিয়ে আশা করি এর বাইরে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সবার সাথে দেখা হবে মেডিকেল রেগুলার ক্লাসে। আসসালামু আলাইকুম।